আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস এর আন্ডারস্ট্যান্ডিং ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখব। এটা হচ্ছে আমাদের বুক 3 বা ভলিউম 3 এর মডিউল নাম্বার 3। এর আগে আমরা দেখেছিলাম ইনকাম স্টেটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স শিট। আজকে দেখব হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বেশ কিছু এলওএস আছে, আমরা ট্রাই করব সবগুলা কভার করার। নাম্বার 1, compare cash flows from operating and financing activities. অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা যখন আলোচনা করেছিলাম ইনিশিয়ালি, আমরা বলেছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো আমরা একটু ক্যাশ ফ্লো যদি দেখি, লেট আস লুক এট এ ক্যাশ ফ্লো। এটা হচ্ছে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকোর আপনার 2020-এর অ্যানুয়াল রিপোর্ট। সো অ্যানুয়াল রিপোর্টের মধ্যে আমাদের অল দ্য স্টেটমেন্ট গুলা থাকে, প্লাস অডিটরস রিপোর্টও থাকে। আমরা এখন দেখবো হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আসলে কেমন হয় বা কোথায় থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমেরিকান টোবাকোর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি হয়, ফর দ্য ইয়ার হয়। ফর দ্য ইয়ার ইন্ডেড তার মানে হচ্ছে ওই বৎসর, ওই পার্টিকুলার পিরিয়ডের। এটা হইতে পারে কি ইয়ার হইতে পারে, যেমন এখানে লেখা আছে কি ফর দ্য ইয়ার ইন্ডেড, তার মানে হচ্ছে এই 31শে ডিসেম্বর 2020 তারিখে যে বছরটা শেষ হইলো ওই বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে। আবার এটা হইতে পারে কোয়ার্টারলি, হইতে পারে মান্থলি, হইতে পারে বা মোর দেন 1 ইয়ারের জন্য হতে পারে। তখন সেখানে বলা থাকবে কি ফর দ্য পিরিয়ড। তাহলে কোন পিরিয়ড তখন বলা থাকবে যে পিরিয়ডটা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এই সময়ের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা। তো প্রথমে যেটা থাকে যে আমরা বলেছি কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে মেজর আইটেম হচ্ছে কালেকশন ফ্রম ডিস্ট্রিবিউটরস, কালেকশন গুলা থাকে এবং পেমেন্ট গুলা থাকে। কালেকশন ফ্রম অপারেশন আর পেমেন্ট ফর এক্সপেন্সেস, এই দুইটা জিনিস মেইনলি থাকে। তাছাড়া ট্যাক্স পেমেন্ট, ভ্যাট পেমেন্ট এগুলা থাকে। হোয়াট এভার দ্য আইটেমস, এখানে যে আইটেম গুলা থাকে এইখান থেকে আমাদের নেট যে ফিগারটা আসে, অর্থাৎ এগুলো কি ক্যাশ ইনফ্লো হয়েছে এটা, আর এগুলো হচ্ছে আউটফ্লো হয়েছে। আউটফ্লো গুলা মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা আসলো সেই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে কি আমাদের সেগমেন্ট নাম্বার 1। সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা ট্যাক্স পেমেন্ট যেটা করলাম ওখান থেকে আমাদের যেটা আসে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো এই পুরা জিনিসটাই হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট। সেকেন্ড যেটা আসে নাম্বার বি, নাম্বার বি তে হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস।
সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মেইনলি যে আইটেমগুলো থাকে যে ওই বছর কোনো যদি পারচেজ করা হয় প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সেটা থাকে, তারপর হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট যদি করা হয় কোথাও সেইগুলা থাকে, সেটা হচ্ছে কি যখন আমরা ইনভেস্টমেন্ট করবো বা পারচেজ করবো সেটা হচ্ছে আমাদের ক্যাশটা মাইনাস হয়। আর যখন আমরা কোনো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা সেল করি, অর্থাৎ এমন হইতে পারে যে আমরা একটা প্ল্যান্ট এখন আর দরকার হচ্ছে না, সো এটা আমরা সেল করে দিলাম, একটা প্রপার্টি আমরা সেল করে দিলাম বা কোনো একটা ইকুইপমেন্ট সেল করে দিলাম। সেল করে দিলে কি হয়, ক্যাশ ইন করে, দ্যাট মিনস হচ্ছে পজিটিভ ক্যাশ হয়। সো নেটে নর্মালি ইন জেনারেল হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে আমাদের ক্যাশ আউটফ্লো হয়ে থাকে নেট। তো এটা হচ্ছে আমরা কি পেলাম, নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বি হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। থার্ড এলিমেন্টটা হচ্ছে সি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো আমরা এখানে কি থাকে যে আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি, লোন নেওয়া, লোন রিপেমেন্ট করা, বা হচ্ছে আমাদের নতুন করে যদি আমরা শেয়ার ইস্যু করি, বা ইনভেস্টররা যদি কোনো ইনভেস্টমেন্ট করে, বা যদি কোনো আমরা ডিভিডেন্ড দেই, এগুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির পার্ট। সো দ্যাট আমরা যদি কোনো ফান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে রিসিভ করি সেটা পজিটিভ হয়, কোনোটা যদি আমরা রিপেমেন্ট করি সেটা নেগেটিভ হয়। সেম ওয়েতে আমরা ডিভিডেন্ড পেমেন্টটা মাইনাস হচ্ছে। আর মেইন বিষয়টা আপনার দেখতে হবে যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত যে লেনদেনগুলো এগুলো পজিটিভ না নেগেটিভ। যদি ক্যাশ ইন হয় তাহলে আমরা পজিটিভ হিসেবে রেকর্ড করব, আর যদি সেটা ক্যাশ আউটফ্লো হয় তাহলে আমরা নেগেটিভ হিসেবে রেকর্ড করব। নেট আমাদের এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো আমরা থার্ড কম্পোনেন্ট যেটা নেট ক্যাশ ফ্লো ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই যে তিনটা যখন আমরা অ্যাড করব, এ প্লাস বি প্লাস সি, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। যদি আমাদের নেগেটিভ হয়, অর্থাৎ হচ্ছে কি এখানে এমনও হইতে পারে যে তিনটার যোগফল নেগেটিভ হতে পারে, সে তার মানে হচ্ছে আমাদের ক্যাশটা এই বছর কমে গিয়েছে। আর যদি পজিটিভ হয় তার মানে ক্যাশ আমাদের বেড়েছে। সো ওইটার সাথে আমরা যেটা অ্যাড করব বছরের শুরুতে, এটা হচ্ছে কি বিগিনিং ক্যাশ। সো বছরের শুরুতে বা পিরিয়ডের শুরুতে যে ক্যাশটা আমাদের হাতে ছিল, সো এই দুইটা আমরা অ্যাড করব। এক্সচেঞ্জ রেট, ইফেক্ট অফ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন, এই জিনিসটা আমরা আপাতত এটা আলোচনার দরকার নাই। আমরা শুধু এটা দেখি যে আমাদের বিগিনিং এ যেটা ক্যাশ ছিল প্লাস হচ্ছে এই তিনটা অ্যাক্টিভিটি থেকে আমাদের যে ক্যাশটা জেনারেট হইলো, এই দুইটাকে আমরা অ্যাড করলে যেটা পাই সেটা হচ্ছে ক্লোজিং ক্যাশ। ক্লোজিং ক্যাশ অর্থাৎ পিরিয়ড শেষে আমাদের হাতে কত ক্যাশ আছে। আচ্ছা, এখন আমরা আসি যেটা আমরা একটু আগে কেটে দিলাম সেইটা কেন আসলে এখানে আসলো। আমাদের তো সবকিছুই আসলে ওর মধ্যে অপারেশন অথবা ইনভেস্টিং অথবা ফাইন্যান্সিং এর মধ্যে চলে আসার কথা, আসলে না। আপনি একটা জিনিস যদি মনে করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি একটা জিনিস দেখেন যে কিছু অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিস গুলা আপনার নেট ইনকামের মধ্যে আসে না, ওসিআই এর মধ্যে যায়, ওই ধরনের কিছু বিষয় থাকে, যদি সেটা অ্যাকচুয়াল ক্যাশের ভ্যালুতে এফেক্ট করে সেই ক্ষেত্রে একটা বিষয় হইতে পারে। আর এইখানে স্পেসিফিক্যালি এই যেটা বললো যে ইফেক্ট অফ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন অন ক্যাশ হেল্ড, এইটার বিষয়টা যেটা সেটা হচ্ছে ধরেন এই যে অ্যামাউন্টটা আপনার 5.3 মিলিয়ন, এই অ্যামাউন্টের মধ্যে সব যে আপনার বিডিটিতে আছে তা কিন্তু না। এখানে আপনার কিছু কি থাকতে পারে, ডলার থাকতে পারে, যেমন আপনাদের এখানে ইআরকিউ অ্যাকাউন্টে অ্যামাউন্ট থাকতে পারে, বা আর বাকিটা হয়তো বা আপনার টাকায় আছে, বা হচ্ছে আদার কারেন্সিতেও আপনার থাকতে পারে। তার মানে কিছু অ্যামাউন্ট হচ্ছে ফরেন কারেন্সিতে হয়তো থাকতে পারে। এখন ফরেন কারেন্সিতে জানুয়ারিতে ফরেন কারেন্সিতে ধরেন আপনার $1000 আছে, তো জানুয়ারিতে মনে করেন রেটটা ছিল হচ্ছে গিয়ে সে 90 টাকা, ঠিক আছে। এখন ডিসেম্বরে এসে এই রেটটা কত হয়েছে, এই রেটটা হয়ে গেছে ধরেন 105 টাকা। তো ডিসেম্বরে এসে এই যে 15 টাকা, 15,000 টাকা বেড়ে গেল,
এই বেড়ে যাওয়াটা কিভাবে অ্যাকাউন্ট ফর করবে, সেইটা হচ্ছে কি আপনার এখানে নিয়ে আসতেছে। তার মানে হচ্ছে গিয়ে অরিজিনালি যে অ্যামাউন্টটা আছে এই ক্ষেত্রে, এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর ক্ষেত্রে ওদের 2020 সালে যেই ফরেন কারেন্সি গুলো ছিল ওগুলার বিগিনিং এর ভ্যালু অর্থাৎ জানুয়ারিতে যে ভ্যালু ছিল তার চেয়ে ডিসেম্বরে ভ্যালুটা কম ছিল। কম থাকার কারণে কি হয়েছে, তার যে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট যা ছিল তাই ছিল, কিন্তু ভ্যালু কমে গেছে। তো ভ্যালু কমে যাওয়াতে ওটা মাইনাস করা হয়েছে। তার আগের ইয়ারে 19-এ যেটা হয়েছিল ভ্যালু বেড়ে গিয়েছিল। অ্যাকচুয়াল ডলার চেঞ্জ হয় নাই বা অ্যাকচুয়াল টাকা যেটা ছিল সেটাও কোনো চেঞ্জ হয় নাই। যেটা হয়েছে যে আমরা রিপোর্ট করতে গিয়ে এখানে তো আমরা ডলার দেখাইতে পারতেছি না, আমরা কি করতেছি কনভার্ট করে টাকায় কনভার্ট করে এটা দেখাচ্ছি। সো এই কনভার্সনের কারণে কি হচ্ছে যে ভ্যালুটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। জানুয়ারিতে ভ্যালু এইটাই, কিন্তু একই অ্যামাউন্ট সেম অ্যামাউন্টটাই যদি আমরা ধরে নিলাম যে এই বছরের কোনো টাকা পয়সা এখানে অ্যাড হয় নাই, তাহলে এই ভ্যালুটা আপনার ডিসেম্বরে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা মাইনাস দিস অ্যামাউন্ট। কেন? কারণ এখানে যে ডলারটা অ্যাড করা আছে সেই ডলারের ভ্যালুটা কমে গিয়েছে। সো আমরা জাস্ট একটু দেখে নিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি হয় এবং ওইটার পার্ট গুলা কি কি। এখন আমরা আমাদের ক্লাস স্লাইডে চলে যাই। So the cash flow statement provides important information about a company's cash received. কোথায় থাকে? অপারেশনে আপনার থাকে ক্যাশ, মেইনলি অপারেটিং ক্যাশ রিসিপ্ট থাকে। তারপরে আবার আপনার ইনভেস্টিং এ থাকতে পারে। ইনভেস্টিং এ কোনটা থাকে যে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সেল করলাম। আবার থাকতে পারে হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে আমরা যদি কোনো লোন নেই। অলসো ক্যাশ পেমেন্টস। সো এটা ডিফারেন্ট ডিফারেন্ট হেডিং এর আন্ডারে থাকে, কিন্তু ওখানে আমরা মেইনলি যেটা দেখি ক্যাশ কি পেলাম আর ক্যাশ কি দিলাম। বাকিতে কেনা বেচা বা হচ্ছে আনরিয়েলাইজড গেইন লস এগুলার কোনো ইফেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নাই during an accounting period, as well as information about companies operating, investing and financing activities. Although the income statement provides a measure of company success, cash and cash flow are also vital to a company's long-term success. Information on sources and uses of cash helps creditors, investors and other statement users evaluate the company's liquidity, সলভেন্সি এন্ড ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে এলিমেন্ট গুলো এগুলোকে আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে ওর লিকুইডিটির অবস্থা কি, সলভেন্সি কেমন আছে, ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি কেমন আছে। ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং এখানে হচ্ছে যে অপারেশন থেকে কোম্পানির যে ক্যাশ জেনারেট হচ্ছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। অনেক সময় আপনার ইনকাম স্টেটমেন্টকে ম্যানিপুলেট করা যায়, বাট ক্যাশ ফ্লোকে ম্যানিপুলেট করা ইজ সো ডিফিকাল্ট। বিকজ আপনি বলছেন যে আপনি সেল থেকে আপনার রিসিট হচ্ছে সাম অ্যামাউন্ট, সো এটা তো ব্যাংকে আসতেছে অথবা ক্যাশ আসতেছে, সো এটাকে আপনি আসলে ম্যানিপুলেট করবেন কিভাবে, করা যায় না। কিন্তু ইনকাম স্টেটমেন্টে চাইলে করা যায়। কিভাবে করা যায়? আমি একটা বোগাস সেল দেখাই দিলাম, তার এগেনস্টে কি করলাম, একটা রিসিভেবল তৈরি করে রাখলাম। সো দেখা গেছে কি আমার সেলটা দেখা যাচ্ছে যে একটা গ্রোথ শো করতেছে, বাট আপনি অ্যাকচুয়ালি অবস্থাটা কি সেটা ফার্দার যাচাই করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আগের বছরের সেল থেকে ক্যাশ রিসিভড কত ছিল, এই বছর কত আছে, এই দুইটা কম্পেয়ার করলে আমরা আসলে বেটার আইডিয়া পেতে পারি কোম্পানির যে অ্যাকচুয়ালি সেলস এর গ্রোথটা হচ্ছে কিনা বা হচ্ছে কি অবস্থায় আছে। এমনও হইতে পারে যে স্ট্র্যাটেজির কারণে অনেক সময় এটা কমও হইতে পারে, কিন্তু সেটাও তখন আমরা ফাইন্ড আউট করতে পারি যে ঠিক আছে কোম্পানি সেল বাড়ছে 20%, কিন্তু আমরা দেখতেছি রিসিট ফ্রম দ্য সেল হচ্ছে গিয়ে কমে গেছে 10%। কেন কমে গেল, দিস ইজ এ কোশ্চেন। তখন আমরা হচ্ছে ওইটা ডিগ ডাউন করে ফাইন্ড আউট করতে পারি। প্রবাবলি কোম্পানি হচ্ছে অ্যাগ্রেসিভ সেলিং স্ট্র্যাটেজি নিছে, বাকিতে বিক্রির স্ট্র্যাটেজি নিয়েছে বা হোয়াট এভার দ্য কেস মে বি, আমরা তখন এটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবো ওকে ফাইন কোম্পানি রাইট ট্র্যাকে আছে কিনা বা আমরা যেরকম ডিজায়ার করতেছি ওই রকম ট্র্যাকে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এটা পজিটিভলি নিব আমাদের অ্যানালাইসিসে, আর যদি না থাকে তাহলে আমরা নেগেটিভলি নিব।
All companies engage in operating, investing, financing activities. These activities are classifications used in cash flow statement under both IFRS and US GAAP. এই যে ক্লাসিফিকেশনটা, এটা কিন্তু আপনার IFRS ও এই ক্লাসিফিকেশনটা সাজেস্ট করে, US GAAP ও তাই করে। So operating activities. Operating activities includes companies' day-to-day activities that create revenues, such as selling inventory, providing services, other activities not classified as investing or financing. Cash inflows results from cash sales and from collection of accounts receivable. আমরা যে ক্যাশ ইনফ্লোটা হয় অপারেশন থেকে, সেটা কি কারণে হয়? একটা হচ্ছে যে আমরা ক্যাশ সেল করতেছি, আরেকটা হচ্ছে আগের বছর আমরা বাকিতে বিক্রি করেছিলাম, ওই টাকাটা আমরা কালেক্ট করছি। এক্সাম্পলস ইনক্লুড ক্যাশ রিসিভ ফ্রম প্রভিশন অফ সার্ভিসেস এন্ড রয়্যালটিজ, কমিশনস, আদার রেভিনিউ। Cash outflows result from cash payments for inventory, salaries, taxes, other operating related expenses, and from paying accounts payable. Additionally, operating activities include cash received and cash payments related to dealing securities and trading securities. So আমরা যদি ডিলিং সিকিউরিটি বা ট্রেডিং সিকিউরিটি কোনটা, যেটা হচ্ছে গিয়ে আমরা লাইক অপারেশন, পার্ট অফ অপারেশন হিসেবে আমরা পারচেস করি, উদ্দেশ্য কি? বিক্রি করে দিব, উদ্দেশ্য ইনভেস্টমেন্ট না। ঠিক আছে, লং টার্ম কোনো ইনভেস্টমেন্টের মোটিভ থেকে না, আমরা জাস্ট হচ্ছে সিকিউরিটিসটা পারচেস করতেছি। নাম থেকেই বোঝা যায় ডিলিং অর ট্রেডিং সিকিউরিটিস, যে আমরা এটা বিক্রি করার উদ্দেশ্যে কিনতেছি। সো সেইখান থেকেও যদি ক্যাশ ফ্লো জেনারেট হয়, ওইটাও আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসবে। Investing activities include purchasing and selling long-term assets and other investment. These long-term assets and other investments include property, plant and equipment, intangible assets, long-term assets, both long-term and short-term investment in equity and debt. Debt কোনগুলা? Bond, loan, আর equity কোনগুলা? Equity হচ্ছে just common share issued by other companies. For this purpose, investments in equity and debt securities exclude আপনার এই যে ইনভেস্টমেন্টের মধ্যে ডেট বা ইকুইটি সিকিউরিটি, সেখানে এক্সক্লুডেড থাকবে কি? এনি সিকিউরিটিজ কনসিডার্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ভেরি শর্ট টার্ম, ভেরি লিকুইড। সো আপনার একেবারে শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট যদি সিকিউরিটিজে ইনভেস্ট করা হয়, তাহলে আসলে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে না, ওইটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্টের পার্ট হিসেবে থেকে যাবে। And B, securities held for dealing or trading purposes. Dealing or trading purposes যেগুলো, সেগুলো আমরা তো অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাচ্ছি, সো দ্যাট ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আর দেখাবো না। কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট গুলো আমরা কোনো অ্যাক্টিভিটিসের মধ্যেই দেখাবো না, ওটা আমাদের পার্ট অফ ক্যাশ হিসেবে থেকে যাবে। The purchase and sale of which are considered operating activities even for companies where this is not a primary business activity. Cash inflows in the investing category include cash received from sale of non-trading securities, property, plant and equipment, intangibles, and other long-term assets. Cash outflows include cash payments for the purchase of these assets. Financing activities include obtaining or repaying capital, such as equity, long-term debt. The two primary sources of capital are shareholders and creditors. Such cash inflows in this category include cash received from issuing stock. So আমরা নতুন করে শেয়ার ইস্যু করলাম, অথবা আমরা বন্ড ইস্যু করলাম, অথবা ক্যাশ রিসিভ করলাম থ্রু বরোয়িং। Cash outflows include cash payment to repurchase stock, আমরা যদি আমাদের অলরেডি ইস্যুড কোন স্টক আমরা রিপারচেজ করে নেই, or to repay bonds or other borrowings. Note that indirect borrowing using accounts payable is not considered a financing activities. Accounts payable যেটা, অর্থাৎ আপনি বাকিতে পারচেজ করলেন, সেটা কিন্তু আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির পার্ট হবে না। ওইটা কোন জায়গার পার্ট? ওইটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট। Such borrowing is classified as an operating activity. The new IFRS standard relating to lease accounting, IFRS 16, affects how operating leases are represented in the cash flow statement.
সো আইএফআরএস 16-তে বলা হয়েছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে লিজ অ্যাকাউন্টিং এর ইফেক্টটা আসলে লিজের ক্ষেত্রে আমরা কিভাবে অপারেটিং লিজটা কিভাবে শো করব। আন্ডার আইএফআরএস 16 অপারেটিং লিজেস আর ট্রিটেড সিমিলারলি to finance leases. That is, the interest component of the lease payment will be reflected either the operating or financing section. The principal component of lease payment is included in the financing section. আগে যেটা ছিল যে আগে একটা অপশন ছিল যে আপনি অপারেটিং লিজ হিসেবে দেখাইতে পারতেন অথবা আপনি ফাইন্যান্সিং লিজ হিসেবে দেখাইতে পারতেন। এখন যেটা হচ্ছে আইএফআরএস 16-এ এখন যে স্ট্যান্ডার্ডটা আসছে তাতে যেটা হচ্ছে অপারেটিং লিজ আর ফাইন্যান্সিং লিজ সেম ভাবেই দেখানো হয়। সেম ভাবটা কি? ভাবটা হচ্ছে গিয়ে এইটাতে আপনার যে ইন্টারেস্ট কম্পোনেন্টটা থাকে সেই ইন্টারেস্ট কম্পোনেন্টটা আপনার চয়েস আছে, আপনি হয় অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে দেখাবেন অথবা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে দেখাবেন। এটা আপনার চয়েস, আপনি এটা আগে থেকে ইলেক্ট করে নেবেন যে আপনি কোথায় আসলে দেখাবেন। আর যেটা হচ্ছে আপনি প্রিন্সিপাল রিপেমেন্ট বা ফাইন্যান্সে আপনি যে লিজ পেমেন্টটা করতেছেন ওটার মধ্যে যে অংশটুকু প্রিন্সিপাল ওইটা আপনি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে দেখাতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ, এ কোম্পানি রেকর্ডেড দ্য ফলোইং ইন ইয়ার 1। কি প্রসিড ফ্রম ইস্যুয়েন্স অফ লং টার্ম ডেট, লং টার্ম ডেট ইস্যু করলো। আমাদের প্রথমে আগে দেখি যে কি চাইছে, নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো কত। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, যে সব জিনিস আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যায় শুধুমাত্র ওগুলা কনসিডার করতে হবে, তাই তো। তো লং টার্ম ডেট ইস্যু করলাম, এটা কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সো এটা আসবে না। পারচেজ অফ ইকুইপমেন্ট, এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাহলে এটা আসবে। তাহলে আমি পারচেজ করলাম ইকুইপমেন্ট কত টাকার, 200,000, এটা কি ক্যাশ আউটফ্লো হলো। লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস হইছে এটাতে কি আপনার কোনো ক্যাশের বিষয় আছে? না, কিছু নাই। আপনি সেল করে কয় টাকা পাইছেন ওইটা হচ্ছে আসল কথা। সো দ্যাট লস, এইটা লস হইছে কি লাভ হইছে এই জিনিসটা আপনার এখানে আসতেছে না। প্রসিডস ফ্রম সেল অফ ইকুইপমেন্ট, এইটা হচ্ছে আসবে যে আমি সেল করে কয় টাকা পাইছি, আমি পাইছি হচ্ছে 120,000, 120,000 আমি পাইছি। ইকুইটি ইন আর্নিংস অফ অ্যাফিলিয়েট, আপনার অ্যাফিলিয়েটস এর আর্নিং এ আপনার ইকুইটি পার্টিসিপেশন, এটা কি আপনার ক্যাশ কোনো কিছু আসছে বা গেছে, আসে নাই, সো দ্যাট এইটার আসলে কোনো ইফেক্ট নাই। তাহলে আমরা কি করব, দুইটা জিনিস আমরা পাইলাম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর, এই দুইটা জিনিস আমরা জাস্ট ক্যালকুলেট করব। নেট কত, নেট হচ্ছে তাহলে আমাদের 80,000 টাকা ক্যাশ আউটফ্লো হলো। তাহলে এইটা কি, দিস ইজ আওয়ার ক্যাশ ফ্লো ফ্রম, সরি এটা ইনভেস্টিং, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো সিমিলার ওয়েতে আপনার এরকম কিছু ডেটা দিয়ে দিল, ডেটা দিয়ে আপনাকে বললো যে হাউ মাচ ইজ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অথবা অপারেটিং অথবা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো আরেকটা আমরা দেখি, অন 31st December 2018, আচ্ছা আমরা প্রথমে কোশ্চেনটা একটু দেখে নিব যে ক্যাশ ফ্লো চাইছে কি, ক্যাশ ফ্লো ফ্রম কোথা থেকে, অপারেশনস আর আনচেঞ্জড, ফাইন্যান্সিং ইনক্রিজ 110,000, অপারেশন ডিক্রিজ 30,000। সো কোনটা আসলে ট্রু সেটা আমরা ফাইন্ড আউট করতে হবে। কোম্পানি ইস্যুড 30,000 পাউন্ড 180-day নোট এট 8%। এই যে ইস্যু করলে কি হয়, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যে নোট ইস্যু করে টাকা পাইলো, তাহলে এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। and use the cash received to pay for inventory, এটা কি করলো, পেমেন্ট করলো কিসের জন্য, ইনভেন্টরি পারচেজ করার জন্য। তার মানে কি এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। সো অপারেটিং কত, 30,000 মাইনাস হয়ে গেল, এখানে কি ফিনান্সে 30,000 প্লাস হইলো, ওই টাকাটা নিয়ে আমরা ইনভেন্টরি দিয়ে দিলাম। তার মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং এ 30,000 মাইনাস হলো, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ 30,000 প্লাস হলো। এরপরে কি বললো, ইস্যুড 110 days লং টার্ম ডেট, তার মানে এইটাও একটা কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস।
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি করলো আপনার 110,000-এর লং টার্ম ডেট ইস্যু করলো, তাই তো? তাহলে এটা কি হবে, এটা আমাদের প্লাস, তার মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এই টাকাটা আমার কাছে আসছে। তারপর কি করলো, এন্ড ইউজ দ্য ক্যাশ রিসিভ টু পে ফর নিউ ইকুইপমেন্ট। নিউ ইকুইপমেন্টের জন্য যদি পে করে তার মানে পারচেজ করলো। নিউ ইকুইপমেন্টটা কি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে তাহলে এই 110,000 এটা কি মাইনাস হয়ে গেল। Which of the following most accurately reflect the combined effect of both transaction? দুইটার combined effect কি? তো combined effect আমরা বের করি যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে টোটাল কত আসলো, ফাইন্যান্স থেকে আমার 30 প্লাস হচ্ছে 110, 140,000 ইন হয়েছে টাকা। আর কি হয়েছে, অপারেটিং এ আপনার 30,000 আউট হয়েছে। আর ইনভেস্টিং এ কি হয়েছে, 110,000 আউট হয়েছে। এই তো। তো এখন আমরা দেখব যে কোনটা আসলে সঠিক, কোনটা আমাদের এখানে মিলতেছে। অপারেশনস আর আনচেঞ্জড, আনচেঞ্জড কি না, অপারেশনস এ মাইনাস হয়েছে, তার মানে এটা ট্রু না। ফাইন্যান্সিং ইনক্রিজ 110 না, আমরা দেখতেছি কম্বাইন্ডলি ফাইন্যান্সিং ইনক্রিজ হচ্ছে 140, তার মানে এটাও ট্রু না। অপারেশন ডিক্রিজ হচ্ছে 30,000, ট্রু, দিস ইজ ট্রু। সো এইরকম কোশ্চেন আসতে পারে, আসলে পরে আমরা এইভাবে আনসার করতে হবে। LOSB describe how non-cash investing and financing activities are reported. Non-cash transaction কিভাবে রিপোর্ট হবে? A non-cash transaction is any transaction that does not involve an inflow or outflow of cash. তাহলে কি এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না, আসবে না। For example, if a company exchanges one non-monetary asset for another non-monetary asset, no cash is involved. Similarly, no cash is involved when a company issues common stock either for dividends or in connection with conversion of convertible bond or convertible preferred stock. So either for dividend টা কি স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার দিতে পারে, তাই তো? বা হচ্ছে কোনো একটা বন্ড ইস্যু করা আছে, এটাকে কনভার্ট করতে পারে। Because no cash is involved in non-cash transaction, by definition, these transactions are not incorporated in the cash flow statement. However, because such transactions may affect company's capital and asset structure, any significant non-cash transaction is required to be disclosed either in a separate note or a supplementary schedule to the cash flow statement. কি বলতে চাচ্ছে যে আমাদের ক্যাশ ইনভলভ করে নাই, আপনি স্টক ডিভিডেন্ড দিচ্ছেন অথবা আপনি বন্ডকে কনভার্ট করে শেয়ারে কনভার্ট করছেন, এখন ক্যাশ তো এখানে ইনভলভ করে নাই, একটা কাগজের পরিবর্তে আরেকটা কাগজ দিয়ে দিচ্ছেন, তাই তো? এখন এটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসে না, কিন্তু এটা যদি সিগনিফিকেন্ট হয় সেটা আমাদেরকে রিপোর্ট করতে হবে। কিভাবে রিপোর্ট করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তো এটা দেওয়ারই সুযোগ নেই। তখন আমরা যেটা করব, এটা সেপারেট যে নোট, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে যে নোটগুলো থাকে ওইখানে আমরা এটা উল্লেখ করে দিব। LOSC contrast cash flow statement prepared under IFRS and US GAAP. ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা আইএফআরএস এ তৈরি করলে আর ইউএস গ্যাপে তৈরি করলে কোথায় আসলে ডিফারেন্স গুলা থাকতে পারে। এখানে যে মূল বিষয় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আইএফআরএস একটু লিবারাল, ইউএস গ্যাপ অনেক বেশি স্ট্রিক্ট, অর্থাৎ একটা চয়েস। কিন্তু আইএফআরএস এ দেখা যায় যে একটু চয়েসটা বেশি আছে। সো ইন্টারেস্ট রিসিভ করলাম, কোথা থেকে রিসিভ করলাম, আমরা কোথাও ইনভেস্ট করছি সেখান থেকে, আমরা কোনো বন্ড পারচেস করছিলাম সেখান থেকে, অথবা এফডিআর করছিলাম সেখান থেকে। যদি আমরা ইন্টারেস্ট রিসিভ করি, আমাদের হাতে অপশন আছে, আমরা সেটা অপারেটিংও দেখাইতে পারি বা ইনভেস্টিংও দেখাইতে পারি, দুইটার যে কোনো জায়গাতেই আমরা দেখাতে পারি। কিন্তু ইউএস গ্যাপ এই ক্ষেত্রে স্ট্রিক্ট, ইউএস গ্যাপ বলছে না, তুমি এটা শুধু অপারেটিং এই দেখাইতে পারবা, অন্য কোথাও দেখানো যাবে না। তার মানে ইন্টারেস্ট রিসিভ করলে অ্যাজ পার ইউএস গ্যাপ উইল শো ইন অপারেটিং অ্যাক্টিভিটিস, বাট অ্যাজ পার আইএফআরএস উই ক্যান শো ইদার ইন অপারেটিং অ্যাক্টিভিটিস অর ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট পেমেন্ট করলাম, তাহলে কোথায় দেখাইতে পারি? আইএফআরএস ওই একই জিনিস, পেমেন্ট করেন রিসিভ করেন, এটা আপনি অপারেটিং বা ফাইন্যান্সিং এ দেখাইতে পারবেন, ইউএস গ্যাপের ক্ষেত্রে শুধু অপারেটিং এ দেখাইতে পারবেন। ডিভিডেন্ড রিসিভড, এটা আপনি আইএফআরএস অনুযায়ী অপারেটিং বা ইনভেস্টিং যে কোনো জায়গায় দেখাইতে পারবেন, ইউএস গ্যাপে শুধু
অপারেটিং এ দেখাইতে পারবেন। কিন্তু যদি ডিভিডেন্ড পেমেন্ট করেন তাহলে ওটা মেইনলি হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কারণ আপনি ইকুইটি হোল্ডার বা শেয়ার ইস্যু করছেন, মানুষ ইনভেস্ট করছে আপনার এখানে ক্যাপিটাল, সেটার এগেনস্টে আপনি ডিভিডেন্ডটা দিচ্ছেন। সো আপনি ইউএস গ্যাপ কি বলতেছে, যদি আপনি ডিভিডেন্ড পেমেন্ট করেন সেটা ফাইন্যান্সিং এ দেখাইতে হবে। আর আইএফআরএস বলতেছে ওকে ফাইন, এইটাও তুমি অপারেটিং অথবা ফাইন্যান্সিং যে কোনোখানে দেখাইতে পারো। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল রাখবেন যে ডিভিডেন্ড রিসিভ করলে সেটা হচ্ছে মানে অ্যাকচুয়াল বিষয়টা কি হইতেছে সেটা খেয়াল করতে হবে। যে ডিভিডেন্ড পেমেন্ট করলাম তার মানে হচ্ছে আমি লোন নিলে বা ফাইন্যান্সিং নিলে তার এগেনস্টে আমি ডিভিডেন্ড দিতেছি, বা ক্যাপিটাল আমি নিয়েছি সেই জন্য দিচ্ছি, তার মানে এটা ফাইন্যান্সিং এ যেতে পারে, বাট আমি অপারেটিং এও দেখাইতে পারি আইএফআরএস অনুযায়ী। কিন্তু যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু এটা ফাইন্যান্সিং এ যাবে না। যেমন ডিভিডেন্ড রিসিভড, it will be either in investment or in operating. ব্যাংক ড্রাফটস, ব্যাংক ওভারড্রাফট কি হচ্ছে, আপনার কনসিডার পার্ট অফ ক্যাশ ইকুইভ্যালেন্ট। আপনার আইএফআরএস অনুযায়ী এটা আমাদের স্টেটমেন্টের কোথাও যাবে না, এটা আমাদের ক্যাশ যে ভ্যালু আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা আছে সেইখানে আপনার থেকে যাবে। আর ইউএস গ্যাপ নট কনসিডার্ড পার্ট অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানটা বড় একটা বিষয় যে ব্যাংক ওভারড্রাফট যদি থাকে, ইউএস গ্যাপ বলতেছে দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ লোন। সো এটা কি হবে, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এ এটা শো করতে হবে। আর আইএফআরএস কি বলতেছে, না এটা তুমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এ শো করার দরকার নেই, এটা তুমি এটা জাস্ট থেকে যাবে, এটা হচ্ছে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টের পার্ট হিসেবে থাকবে। ধরেন আপনার ব্যাংকে জমা আছে হচ্ছে 10 মিলিয়ন, আর আপনার সে ভোল্টে ক্যাশ আছে 2 মিলিয়ন, টোটাল আপনার 12 মিলিয়ন আছে। আর ব্যাংকে থেকে ওডি নিয়ে রাখছেন আপনি 5 মিলিয়ন, 5 মিলিয়নটা অ্যাডজাস্ট হয়ে আপনি নেট তখন ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত দেখাবেন, 7 মিলিয়ন। কিন্তু সেম জিনিসটাই আপনি যদি ইউএস গ্যাপ ফলো করেন তাহলে আপনি ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখাবেন 12 মিলিয়ন, আর এই যে 5 মিলিয়ন ওডি এটা আপনি দেখাবেন হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ট্যাক্স পেমেন্ট করলেন, ট্যাক্স পেইড, এটা আপনার ইউএস গ্যাপ বলতেছে এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাইতে হবে। আর আইএফআরএস বলতেছে ইট ইজ প্রেফার্ড যে জেনারেলি আপনারা দেখাবো হচ্ছে অপারেটিং এ like US GAAP, but a portion can be allocated to investing or financing if it can be specifically identified with these categories. যদি এমন হয় ইনভেস্টিং বা ফাইন্যান্সিং এর সাথে ডাইরেক্টলি রিলেটেড কোনো ট্যাক্স আমরা পে করেছি, সেই ক্ষেত্রে আইএফআরএস অ্যালাউ করে যে তো তুমি ইনভেস্টিং থেকে যে ইনকাম পাইছো ওইখানেই তুমি ট্যাক্সটা দেখায় দাও, বা ফাইন্যান্সিং এর ক্ষেত্রে তুমি যে কস্টটা ইনকার করলা ওইটার সাথে তুমি ট্যাক্সটা দেখায় দাও। ফরম্যাট অফ দ্য স্টেটমেন্ট আপনার ডাইরেক্ট ফরম্যাট হইতে পারে, ইনডাইরেক্ট ফরম্যাটও হতে পারে, বা ডাইরেক্ট ফরম্যাটটা এনকারেজ করা হয়। এখন কথা হচ্ছে ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা। ডাইরেক্ট হচ্ছে আমরা একটু আগে ব্রিটিশ আমেরিকান টোবাকোর যেটা দেখলাম সেটা হচ্ছে ডাইরেক্ট ফরম্যাট, সেখানে কি লেখা থাকে যে ক্যাশ রিসিভ ফ্রম সেলস, ওইটা লেখা থাকতেছে ডাইরেক্ট। আর হচ্ছে ইনডাইরেক্ট ফরম্যাটটা কি শুরু করে হচ্ছে গিয়ে আপনার নেট ইনকাম থেকে, নেট ইনকাম ফর দ্য পিরিয়ড, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের যে বটম লাইন নেট ইনকাম থেকে শুরু করার পরে ওখানে অ্যাডজাস্টমেন্ট করে যে আপনার রিসিভেবল কত বাড়লো, পেয়েবল কত বাড়লো বা কমলো, এগুলো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে করা হয়। আমরা পরে দেখবো একটা ইনডাইরেক্ট মেথডও আমরা পরে দেখবো। সো আইএফআরএস আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটাই অ্যালাউ করতেছে, কিন্তু ডাইরেক্টটাকে প্রেফার করতেছে। সেম জিনিস আপনার ইউএস গ্যাপেও ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটাই অ্যালাউ করে, বাট ডাইরেক্টটা প্রেফার করে। A reconciliation of net income to cash flow from operating activities must be provided regardless of the method. আচ্ছা, আর ইউএস গ্যাপে একটা এক্সট্রা প্যারা আছে, সেটা কি, সেটা হচ্ছে কি আপনি যেই মেথডই শো করেন না কেন আরেকটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখাইতে হবে। সেই রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি, এই যে ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা যে নেট ইনকামটা পাই ওইটা থেকে অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে ক্যাশ ফ্লো ওইটুকু আপনার দেখাইতে হবে। আসলে ইনডাইরেক্ট মেথড আপনি তৈরি করলে ওটা অটোমেটিক্যালি ওখানে রিকনসিলিয়েশনটা থেকে যায়। আর যদি আপনি ডাইরেক্ট মেথডে করেন তাহলে এই রিকনসিলিয়েশনটা আলাদা করে দেখাতে হবে অ্যাজ পার ইউএস গ্যাপ।
Next, always distinguish between direct and indirect method of presenting cash from operating activities and describe arguments in favor of each method. Both direct and indirect method of calculating cash flows from operation is accepted under IFRS and US GAAP regardless of the method used. Value of CFO is same. আচ্ছা, মেথড আমরা কিন্তু যেভাবেই ক্যালকুলেট করি না কেন, এই দিন শেষে কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা আপনার রিগার্ডলেস অফ দ্য মেথড সেমই আসবে, ইজ জাস্ট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। ডাইরেক্ট মেথডে কি করে, শো স্পেসিফিক ক্যাশ ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ দ্যাট রেজাল্ট ইন রিপোর্টেড cash flows from operating activities, like হচ্ছে আপনার collection from customers, amount paid to suppliers. Indirect method কি হয়, shows how cash flow from operations can be obtained from reported net income as a result of a series of adjustment. The indirect format begins with net income. To reconcile net income with operating cash flows, adjustments are made on non-cash items. Non-cash item গুলাকে তখন অ্যাডজাস্ট করা হয় for non-operating items and for net changes in operating accruals. এখন নেট ইনকামের মধ্যে কি থাকে, আপনার ক্যাশের বাহিরেও নন ক্যাশ অনেকগুলা এক্সপেন্স এবং ইনকাম থাকে, এগুলাকে অ্যাডজাস্ট করতে হয়। আবার দেখা যাচ্ছে যে এখানে কিছু আইটেম থাকে যেগুলো অপারেটিং না, অন্য সেগমেন্টে যাবে, ধরেন ইনভেস্টিং বা ফাইন্যান্সিং এ যাবে, তো সেগুলাও আপনার অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা বের করি। Next, always describe how cash flow statement is linked to the income statement and the balance sheet. এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের সাথে কিভাবে লিঙ্কড থাকে, আসলে এটা পুরাটাই লিঙ্ক। কারণ হচ্ছে আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে পারি, এই ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দেওয়া থাকলে ওইখান থেকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বানাতে পারি। তার মানে আমরা শুরু করতে পারি হচ্ছে নেট ইনকাম দিয়ে, দেন হচ্ছে কিছু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, অপারেশন, এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ওইটা আমরা বের করে ফেলতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এগুলো আমাদের যে চেঞ্জ হচ্ছে, আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটিসে যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা থেকে আমরা বের করতে পারি। The beginning and ending balances of cash are shown on the company's balance sheet for the previous and current year, and the bottom of the cash flow statement reconciles beginning cash with ending cash. The relationship stated in general terms is shown below. So beginning cash থাকে, beginning cash এ থাকে কি হচ্ছে প্লাস ক্যাশ রিসিভ ফ্রম অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেখান থেকে আমরা মাইনাস করি কি ক্যাশ পেমেন্টস ফর অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এন্ড দেন উই গেট এন্ডিং ক্যাশ। এই যে ক্যাশ, এই ক্যাশটাও কিসের আইটেম, ব্যালেন্স শিটের আইটেম। সো আপনার ব্যালেন্স শিটের যদি আপনাদেরকে ব্যালেন্স শিট দেয়া না থাকে, তাহলে আসলে আপনার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করা almost impossible. As an example of how items on balance sheets are related to income statement and cash flow statement through the change in beginning and ending balances, consider accounts receivable. আমরা accounts receivable এর রিলেশনশিপটা থেকে দেখতে পারি, আমরা এর আগে ক্যাশের চেঞ্জ থেকে দেখলাম যে এটা কি হয়, ব্যালেন্স শিটের আইটেম, এই যে বিগিনিং, ব্যালেন্স শিটের বিগিনিং আইটেম, ব্যালেন্স শিটের এন্ডিং আইটেম কিভাবে হলো, আমার এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল এর মাধ্যমে দেখবো যে ইনকাম স্টেটমেন্টের আইটেম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা বের করতে পারি যে অ্যাকাউন্টস রিসিভেবল এর এন্ডিং এবং হচ্ছে বিগিনিং এবং এন্ডিং ব্যালেন্স। সো আমরা যদি ব্যালেন্স শিটের আইটেম কি অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কি শুরুর বছরের শুরুতে অ্যাকাউন্ট রিসিভেবল এটা ছিল, দেন হচ্ছে আমরা ওই বছরে রেভিনিউ যা হইলো সেটা অ্যাড করলাম, সেখান থেকে মাইনাস করলাম হচ্ছে ক্যাশ কালেকশন, এই যে সেল রেভিনিউ কি সেল, টোটাল সেল থেকে আমরা ক্যাশ কালেকশনটা মাইনাস করলাম, মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল। এই অ্যাকাউন্ট রিসিভেবলটা কিসের আইটেম, আমাদের ব্যালেন্স শিটের আইটেম। রেভিনিউ কিসের আইটেম, ইনকাম স্টেটমেন্টের আইটেম। ক্যাশ কালেকশনটা কোন জায়গার আইটেম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সো দ্যাট আমরা দেখতেছি কি যে এই যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো সব হচ্ছে ইন্টারলিঙ্কড। Next, always describe the steps in preparation of direct, indirect cash flow statement, including how cash can be
computed, cash flow can be computed using income statement and balance sheet data. সো আমরা দেখলাম যে ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো আর ব্যালেন্স শিটের মধ্যে কানেকশন আছে। সো আমাদের যদি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট ডাটা দেয়া থাকে, আমরা আসলে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি। সো স্টেপস ইন ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডের মধ্যে আমরা কিভাবে করি, অপারেটিং অ্যাক্টিভিটিস বা ডাইরেক্ট মেথড। উই ফার্স্ট ডিটারমাইন হাউ মাচ ক্যাশ রিসিভড ফ্রম দ্য কাস্টমার্স, followed by how much cash was paid to the suppliers and to the employees, as well as how much cash was paid to other operating activities, interest and income taxes. এগুলো কি, এগুলো আমাদের লেজার থাকে প্রত্যেকটা, তাই তো? যে আমাদের যে লেজার আছে, লেজার থেকে আমরা বের করে ফেলতে পারি, ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা বের করে ফেলতে পারি যে এই স্পেসিফিক হেডগুলোতে কত অ্যামাউন্ট আছে, সেটা আমরা সরাসরি বসায় দিই কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট ছাড়াই। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে কত আসছে, মানে কত ক্যাশ ইনফ্লো হলো বা আউটফ্লো হলো। The second and third step in preparing cash flow statement are to determine the total cash flow from investing activities and from financing activities. Financing activities key, as with investing activities, the presentation of financing activities is identical regardless of whether the direct or indirect method is used for অপারেটিং ক্যাশ ফ্লোস। আচ্ছা, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এই দুইটা কিন্তু আপনার ডাইরেক্ট মেথড ইউজ করেন আর ইনডাইরেক্ট মেথড ইউজ করেন, সেম। অনলি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এর মধ্যে যে ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। বিবিএ, ফিকটিশিয়াস অ্যাডভার্টাইজিং কোম্পানি, রিপোর্টেড রেভিনিউ কত রিপোর্ট করছে, 50 মিলিয়ন রেভিনিউ। টোটাল এক্সপেন্স হচ্ছে 35 মিলিয়ন, net income 15 million in the most recent year. If accounts receivable decreased by 12 million, how much cash did the company receive? কোম্পানি কত কাস্টমারের কাছ থেকে কত অ্যামাউন্ট রিসিভ করছে ওই বছর, সেইটা আমরা বের করতে চাচ্ছি। তো কাস্টমারের কাছে কত রিসিভ করছে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, এক নাম্বার আমরা দেখতে পারি হচ্ছে গিয়ে সে এই বছর সে বিক্রি করছে কত। এই বিক্রির মধ্যে আপনার কি আছে, এই বিক্রির মধ্যে আছে হচ্ছে আপনার বাকিতে বিক্রিও আছে, আবার ক্যাশ বিক্রিও আছে। সো আমরা দুইটা অ্যাড করলাম। দেন কি বলছে যে আপনার এক্সপেন্সটা এখানে ইম্পর্টেন্ট কিনা, না, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার কাস্টমারের কাছ থেকে, আপনি এক্সপেন্স তো আর কাস্টমারকে করেন না, আপনি আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করেন, সো এটা এখানে আসবে না। এবছরের নেট ইনকাম ইম্পর্টেন্ট কিনা, না, নেট ইনকামটাও এখানে ইম্পর্টেন্ট না, কারণ এইটাও কাস্টমারের সাথে কোনো সম্পর্ক নাই। ইন দ্য মোস্ট রিসেন্ট ইয়ার, ইফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ বাই 12 মিলিয়ন, যদি 12 মিলিয়ন কি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল আগে যাই ছিল এখন কি হচ্ছে আর একটু কমে গেছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল কখন কমে যায়, যখন হচ্ছে আমার কাস্টমার কি করে, আমাকে পেমেন্ট করে, তাই তো? তো 12 মিলিয়ন তার মানে কি, আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, মানে আগের টাকা থেকে আমি 12 মিলিয়ন টাকা এক্সট্রা পেয়েছি। সো এআর ডিক্রিজ করলো মানে হচ্ছে আমার আগে ধরেন ছিল হচ্ছে 100 মিলিয়ন, এখান থেকে এখন হয়ে গেছে হচ্ছে 88 মিলিয়ন। তো 88 মিলিয়ন হইলে কিভাবে হয়েছে, অবশ্যই এই 12 মিলিয়ন কি হচ্ছে আমাকে ওরা রিপেমেন্ট করছে, ওরা রিপেমেন্ট করলে আমি ক্যাশ রিসিভ করছি, তার মানে হচ্ছে আমার ক্যাশ রিসিভ কত এখানে 12 মিলিয়ন। তাহলে টোটাল, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে রেভিনিউ 50 মিলিয়ন, এইটা কি তাহলে পুরোটাই ক্যাশে বিক্রি হয়েছে নাকি বাকিতেও কিছু ছিল? প্রশ্নটা হচ্ছে বাকিতে যদি থাকতো তাহলে কি হতো, আমাদের রিসিভেবলটা বেড়ে যেত। এমনও হইতে পারে আসলে বাকিতে ছিল, কিরকম ছিল সিনারিওটা, হয়তো বা এরকমও হইতে পারে যে আমি হয়তো বা এখান থেকে 30 মিলিয়ন ক্যাশে বিক্রি করছি আর হচ্ছে গিয়ে 20 মিলিয়ন আমি বাকিতে বিক্রি করছি, তাহলে কি হবে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাবে কত, 20 মিলিয়ন যেটা বাকিতে বিক্রি করলাম। তাহলে আমার আগের যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে
ওখানে আমার কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, আগের বাকি থেকে কালেকশনটা কত? কালেকশনটা হবে হচ্ছে গিয়ে 32 মিলিয়ন। কেন কালেকশন 32 মিলিয়ন হবে? না হলে তো আমার ওভারঅল 12 মিলিয়ন কমবে না, তাই তো? কারণ ওভারঅল কিন্তু বলা আছে যে আমার ক্লোজিং হচ্ছে, যদি ওপেনিং যদি আমার ওপেনিং রিসিভেবল যদি আমার 100 মিলিয়ন হয়, তাহলে আমার ক্লোজিং কত? ক্লোজিং এআর হচ্ছে আমার 88 মিলিয়ন। 12 মিলিয়ন মাস্ট বি গোয়িং ডাউন। এখন মাঝখান দিয়ে কি হয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবল এই বছর কিছু বাকিতে বিক্রি করছি কততে, আর কালেকশন কততে হয়েছে, যাই হয়েছে দিন শেষে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে। তার মানে হচ্ছে আমি যা বিক্রি করছি তার চেয়েও 12 মিলিয়ন টাকা বেশি পাইছি আমরা মার্কেট থেকে। দ্যাটস ওয়াই আপনার এটা হবে 62 মিলিয়ন। অ্যান্সার ইজ সি। এখন আমরা বইয়ের ব্যাখ্যাটা যদি দেখি, রেভিনিউজ 50 মিলিয়ন প্লাস দ্য ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 12 মিলিয়ন ইকুয়ালস 62 মিলিয়নস ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার্স। So the decrease in account receivable means the company received more in cash than the amount of revenue it reported. আরেকটা এক্সাম্পল যদি দেখি, অরেঞ্জ, এ ফিকটিশিয়াস ম্যানুফ্যাকচারার অফ ট্রপিক্যাল ড্রিঙ্কস, রিপোর্টেড কস্ট অফ গুডস সোল্ড, cost of goods sold 100 million. Total assets increased by 55 million, but inventory declined by 6 million. Okay. Total liabilities increased 45 million. Accounts payable decreased by 2 million. How much did the company pay to its suppliers? Supplier কে কত পে করছে? আচ্ছা, এখন আমরা দেখব যে এই সাপ্লায়ার পেমেন্টের সাথে রিলেটেড কোনটা কোনটা। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড 100 মিলিয়ন, এই যে কস্ট অফ গুডস সোল্ড এটা কি? এটা মূলত হচ্ছে ইনভেন্টরি পারচেজ। তার মানে আমাদের যদি আমরা পারচেজ করি, তার মানে আমাদের ক্যাশ আউটফ্লো হচ্ছে। তার মানে আমরা এটা যদি ক্যাশে দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার 100 মিলিয়ন আপনার ক্যাশ আউট হয়ে গেছে। এরপর কি বলছে? টোটাল অ্যাসেট ইনক্রিজড 55 মিলিয়ন। টোটাল অ্যাসেট আসলে তো আমার এখানে ইম্পর্টেন্ট না, কারণ টোটাল অ্যাসেটের মধ্যে আমার ফিক্সড অ্যাসেটও আছে, কারেন্ট অ্যাসেটও আছে। ফিক্সড অ্যাসেট যদি আমার বাড়ে বা কমে তাতে আসলে আমার যেই সাপ্লায়ার পেমেন্টটা এখানে এফেক্টেড হওয়ার কথা না। তাহলে আমার জন্য ইম্পর্টেন্ট এখানে কোথায়? কোনটা? 55 মিলিয়ন আমার এখানে ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেন্টরি লেভেলটা ডিক্লাইন করা। হ্যাঁ, সো ইনভেন্টরি কি হচ্ছে? ডিক্লাইন করে গেছে, কমে গেছে। তো তার মানে হচ্ছে কি আমরা পারচেজ এবার 6 মিলিয়ন কম করছি, তাই তো? আগে যা ছিল তার চেয়ে আমরা এইবার 6 মিলিয়ন, সরি আগে না, আমরা যা হচ্ছে কস্ট যতটুকু আমরা ইউজ করলাম, আমাদের ইনভেন্টরি এই বছর আমরা ইউজ করলাম, যেটা ইনভেন্টরি ইউজ করলাম কত? ইউজ করলাম হচ্ছে আমরা 100 মিলিয়ন, তাই তো? যেটা আমাকে এখানে বললো যে কস্ট অফ গুডস সোল্ড আমরা ইউজ করলাম কতটুকু? 100 মিলিয়ন। কিন্তু এই 100 মিলিয়ন পুরাটা আমরা এই বছর কিনি নাই। 6 মিলিয়ন আগে থেকেই আমাদের যে ব্যালেন্স ছিল ইনভেন্টরি ওইখান থেকে ইউজ করছি। তার মানে আমি সাপ্লায়ার পেমেন্ট কত? সাপ্লায়ার পেমেন্ট এই ক্ষেত্রে বা নেট এই বছরের পারচেজ আসলে কত? 94 মিলিয়ন। এই 6 মিলিয়ন আমি এই বছরের না, আগের বছরের, প্রিভিয়াস। তাহলে এখানে কত? 94 মিলিয়ন অ্যাকচুয়ালি এই বছরের এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে এই বছরের পারচেজ। টোটাল লায়াবিলিটিস increased by 45 million. টোটাল লায়াবিলিটিস, টোটাল অ্যাসেট যেরকম রিলেভেন্ট না সেরকম টোটাল লায়াবিলিটিসটাও কোনোভাবেই রিলেভেন্ট না। তো আমি আসলে এখানে কি পাইছি? এই বছরের পারচেজটা কত? এই বছরের পারচেজটা পাইছি, কিন্তু এই পারচেজটা কি ক্যাশে করছি না বাকিতে করছি, কতটুকু ক্যাশে বা বাকিতে এটা কিন্তু আমরা এখনো বের করতে পারি নাই। আর টোটাল লায়াবিলিটিস এখানে ইম্পর্টেন্ট না। আমার এখানে দেখতে পাবো অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলটা কি? সাপ্লায়ারের কাছে আমার দেনা কতটুকু আছে।
সেটা কি হয়েছে বলছে যে সেটা ডিক্রিজ করে গেছে, কমে গেছে 2 মিলিয়ন। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে 2 মিলিয়ন। তার মানে এই বছরে যা পারচেজ পুরাটা তো দিছি, আরো 2 মিলিয়ন আগের যে পেয়েবল ছিল সেখান থেকে দিলাম। তাহলে টোটাল আমি কত পে করছি? 96 মিলিয়ন। আবার একটু বলি যে আমরা এবছর ইনভেন্টরি ইউজ করছি হচ্ছে 100 মিলিয়ন, এর মধ্যে আমরা 6 মিলিয়ন আগের ইনভেন্টরি ছিল সেটা ব্যবহার করছি। তার মানে এই বছরের আমার ইনভেন্টরি পারচেজ ছিল হচ্ছে 94 মিলিয়ন। এই 94 মিলিয়নের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা বাকিতে কিনলাম না কতটুকু বাকিতে কিনলাম, কতটুকু আমরা ক্যাশে কিনলাম। এইটা দেখার জন্য আমরা দেখলাম যে যদি আমরা বাকিতে কিনি তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাবে। কিন্তু এখানে কি হয়েছে, আমার অ্যাকাউন্টস পেয়েবল 2 মিলিয়ন কমে গেছে। তার মানে হচ্ছে আমি এটা ক্যাশে তো পারচেস করলাম, প্লাস হচ্ছে আগের বছরের 2 মিলিয়ন আরো এক্সট্রা পে করলাম। অর্থাৎ যা পারচেস করেছে আমার পেমেন্ট তার চেয়ে, সাপ্লায়ারদেরকে পেমেন্ট তার চেয়ে বেশি। নট নেসেসারিলি আমি 94 মিলিয়ন এই বছরের পারচেসটাই পুরোপুরি ক্যাশ দিছি, এমন হইতে পারে যে কিছু অংশ 70 মিলিয়ন এই বছরের দিলাম আর আগের বছরের পেয়েবল থেকে 26 মিলিয়ন দিলাম, সেটাও হইতে পারে। বাট হোয়াট এভার দ্য কেস মে বি, দিন শেষে কিন্তু আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে। তার মানে আমি যতটুকু পারচেস করছি তার থেকে বেশি পেমেন্ট করছি। দ্যাটস ওয়াই আমার সাপ্লায়ার পেমেন্ট কত? সাপ্লায়ার পেমেন্ট হচ্ছে 96 মিলিয়ন। নেক্সট আরেকটা এক্সাম্পল, যে ব্ল্যাক এ ফিকটিশিয়াস স্পোর্টস ওয়্যার ম্যানুফ্যাকচারার রিপোর্টেড আদার অপারেটিং এক্সপেন্স 30 মিলিয়ন। ফাইন। প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স 4 মিলিয়ন। accrued utilities payable decreased by 7 million. Insurance utilities are the only components of other operating expense. Fine. How much cash did the company pay in other operating expenses? Other operating expenses জন্য কত পে করছে, তাই তো? তো আদার অপারেটিং এক্সপেন্সের আইটেম কি কি? ইন্স্যুরেন্স আর ইউটিলিটিস। তাহলে এখন আমরা যদি বের করতে চাই আদার অপারেটিং এক্সপেন্স, প্রথম কথা হচ্ছে আদার অপারেটিং এক্সপেন্স হচ্ছে 30 মিলিয়ন রিপোর্ট করা হলো। যদি কিছু বলা না থাকে, আদার কোনো বিষয় না থাকে, তার মানে হচ্ছে এই 30 মিলিয়নটাই হচ্ছে আপনার ক্যাশ পেমেন্ট, কিন্তু তা না। কি বলা হয়েছে? প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স ইনক্রিজড। সো আপনার ইন্স্যুরেন্স এক্সপেন্স ইনক্রিজ করে গেছে, প্রিপেইডটা বাড়ছে। তার মানে কি আপনি এক্সেস বেশি পেমেন্ট করছেন। খরচ যেটা হয়েছে ধরেন এই বছর 40 মিলিয়ন, হয়তোবা 10 মিলিয়ন ছিল আপনার এই বছরের এক্সপেন্স, কিন্তু আপনি পেমেন্ট করছেন হচ্ছে গিয়ে 14 মিলিয়ন, 14 মিলিয়ন। তার মানে কি আপনি এক্সেস পেমেন্ট করেছেন। তার মানে এক্সেস পেমেন্ট করলে আপনার 4 মিলিয়ন এক্সেস পেমেন্ট করলেন, 30 মিলিয়ন প্লাস হচ্ছে 4 মিলিয়ন এক্সেস পেমেন্ট করলেন। অ্যাক্রুড ইউটিলিটিস পেয়েবল ডিক্রিজড, পেয়েবল কমে গেছে। পেয়েবল কখন কমে যায়? যখন আপনি পেমেন্ট করবেন এক্সট্রা পেমেন্ট করলে আপনার পেয়েবল কমে যাচ্ছে। তার মানে আপনি 7 মিলিয়ন, আরো 7 মিলিয়ন আপনি পেমেন্ট করলেন কেন? ফর ইউটিলিটিস। তাহলে টোটাল আপনার কত হয়েছে? যে 30 মিলিয়ন আপনার কারেন্ট এই বছরের এক্সপেন্স আপনি দিচ্ছেন, প্লাস হচ্ছে 4 মিলিয়ন এক্সট্রা পে করছেন ইন্স্যুরেন্সের জন্য, আগের বছর অ্যাডভান্স, নেক্সট ইয়ারের জন্য অ্যাডভান্স পেমেন্ট করছেন। আর কি করছেন? আর হচ্ছে কি আপনি অ্যাকাউন্টস পেয়েবল ছিল ওইখানে আগের বছরে, সেটা আপনি এক্সট্রা পেমেন্ট করলেন 7 মিলিয়ন। টোটাল আপনার 41 মিলিয়ন। দিস ইজ your other operating expense paid, তাই তো? আপনি আদার অপারেটিং এক্সপেন্সের জন্য 41 মিলিয়ন পে করলেন। সিমিলার ওয়েতে আপনার এইরকম কোশ্চেন থাকলে আপনারা যে বুঝে বুঝে যেটা করতে হবে, যে ক্যালকুলেট করে বাইর করতে হবে যে এই ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা কি হচ্ছে, ক্যাশ আউটফ্লোটা কি হচ্ছে বা ইনফ্লোটা কি হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখি। কপার ইনকর্পোরেশন, a fictitious brewery and restaurant chain, reported a gain on sale of equipment. Equipment সেল করে 12 মিলিয়ন গেইন হয়েছে, তাই তো? In addition, the company's income statement shows depreciation expense 8 million. Cash flow statement shows income statement depreciation non-cash expense 8 million. Cash flow statement shows capital expenditure 15 million. Cash flow তে আমরা দেখতেছি যে 15 মিলিয়ন ডলার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয়েছে, all of which was for purchase of new equipment. নিউ ইকুইপমেন্ট পারচেজ করা হচ্ছে 15 মিলিয়ন ডলারের।
এরপরে আপনাকে কি দেওয়া আছে, আপনাকে ব্যালেন্স শিট আইটেম দেওয়া আছে 2018 এবং 2017। Using the above information from the comparative balance sheet, how much cash did the company receive from the equipment sale? Equipment sale থেকে কত টাকা রিসিভ করছে সেটা আমাদেরকে বের করতে বলল। আচ্ছা, এখানে একটু একটা জিনিস কারেকশন আছে, বইয়ের মধ্যেই এটা একটু ভুল আছে, এটা 2018 হবে না, এটা হবে 2016, আর এটা হচ্ছে 2017। সো এখন এখান থেকে আমরা কি বলছি, ইউজিং দ্য অ্যাবাভ ইনফরমেশন কম্পারেটিভ ব্যালেন্স শিট, হাউ মাচ ক্যাশ ডিড কোম্পানি রিসিভ ফ্রম ইকুইপমেন্ট সেল, ইকুইপমেন্টটা বিক্রি করে কত টাকা পাওয়া গেছে, এই কথাটা কিন্তু কোথাও বলা নাই। কি বলা আছে? বলা আছে হচ্ছে লাভ হইছে কত, তারপরে হ্যাঁ লাভ কত হয়েছে সেই কথাটা বলা আছে, ডেপ্রিসিয়েশন কত চার্জ করা হয়েছে এই বছর সেটা বলা আছে, এই বছর নতুন ইকুইপমেন্ট কয় টাকার কিনা হয়েছে সেটা বলা আছে। কিন্তু কোথাও বলা নাই যে আপনার কতটুকু আপনার কত টাকার আপনার সেল করে পাওয়া গেছে। তাহলে সেটা আমাদেরকে বের করতে হবে। তো বের করতে গেলে আমরা এখানে যদি একটু দেখি যে আমরা ডেপ্রিসিয়েশনের বিষয়টা আসি, যে প্রথমে আমরা বের করার চেষ্টা করি যতটুকু অ্যামাউন্ট আপনার যেই যেই ইকুইপমেন্টটা আপনার সেল করা হইলো, ওই সেল করার ওই ইকুইপমেন্টের কতটুকু ডেপ্রিসিয়েশন চার্জ করা ছিল ওইটার এগেইনস্টে, সেটা বাহির করার জন্য আমরা কি করব, 2016তে আপনার কি ছিল, 2016 শেষে বা আপনার 2017 শুরুতে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 30 মিলিয়ন। এই বছর বলা হয়েছে যে আরো 8 মিলিয়ন চার্জ করা হয়েছে, তাহলে আমরা আরো 8 মিলিয়ন চার্জ করি, চার্জ করলে কত হয়, 38 মিলিয়ন। তাহলে আপনার এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হওয়ার কথা, হচ্ছে 38 মিলিয়ন, হয়েছে কত, হয়েছে 36 মিলিয়ন, তাই তো? তার মানে এই যে 2 মিলিয়ন কম হইলে, 2 মিলিয়নটা হচ্ছে ওই যে যে অ্যাসেটটা ইকুইপমেন্টটা সেল করে দিছেন ওইটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ সোল্ড ইকুইপমেন্ট সেটা কত, সেটা হচ্ছে আপনার 30 + 8 - 36 equal to 2 million. 2 million accumulated depreciation for the equipment which is sold. আচ্ছা, এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে বুক ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্টের বিগিনিং ভ্যালু কত ছিল, বিগিনিং ভ্যালু ছিল 100, এই বছর পারচেজ করা হয়েছে 15 মিলিয়নের, তাহলে কত হওয়া উচিত আপনার, 115 মিলিয়ন হওয়া উচিত আমাদের ক্লোজিং ভ্যালু অফ ইকুইপমেন্ট। আছে কত, আছে হচ্ছে 109, বাট আছে কত 109। তার মানে এই যে ডিফারেন্সটা 6 মিলিয়ন, এই 6 মিলিয়নটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট অথবা কস্ট অফ দ্য ইকুইপমেন্ট সোল্ড। তাহলে যে ইকুইপমেন্টটা আমরা বিক্রি করলাম, কস্ট অফ ইকুইপমেন্ট হচ্ছে 6 মিলিয়ন, সেখান থেকে আমরা মাইনাস করি হচ্ছে ওইটার এগেইনস্টে ডেপ্রিসিয়েশন অলরেডি চার্জ করা আছে, ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ দ্যাট ইকুইপমেন্ট হচ্ছে কত, 2 মিলিয়ন। তার মানে রিটেন ডাউন ভ্যালু অফ দ্যাট ইকুইপমেন্ট কত, 4 মিলিয়ন। রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 4 মিলিয়ন, তাই তো? সো রিটেন ডাউন ভ্যালু 4 মিলিয়ন, আর কত হচ্ছে আমাদের গেইন, কি বলছে,
রিপোর্টেড আ গেইন অন সেল অফ ইকুইপমেন্ট অফ 12 মিলিয়ন। 12 মিলিয়ন আমাদের গেইন রিপোর্ট করা হয়েছে, তাই তো? আমাদের রিটেন ডাউন ভ্যালু কত? 4 মিলিয়ন, প্লাস হচ্ছে গেইন কত? গেইন হচ্ছে 12 মিলিয়ন। 4 মিলিয়ন প্লাস 12 মিলিয়ন ইকুয়াল টু 16 মিলিয়ন। তার মানে আমাদের যে ইকুইপমেন্টটা সেল করলাম, সেল করে আমরা কত মিলিয়ন পাইছি? 16 মিলিয়ন পেয়েছি, তাই তো? সো দিস ইজ ওয়ান ওয়ে উই ক্যান ডু। অ্যানাদার ওয়ে আবার আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে গিয়ে সে এখানে আমরা বলতে পারতাম যে রিটেন ডাউন ভ্যালু কত? WDV রিটেন ডাউন ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 2016তে ছিল হচ্ছে 100 মিলিয়ন মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ 70 মিলিয়ন ছিল রিটেন ডাউন ভ্যালু। এখন রিটেন ডাউন ভ্যালু কত আছে? 109 প্লাস 36, সরি মাইনাস 36। 109 মাইনাস 36 ইজ 73 মিলিয়ন, তাই তো? 73 মিলিয়ন। 73 মিলিয়ন এখন আছে। তো এখন যেটা বিষয় যে থাকার কথা কত? থাকার কথা হচ্ছে হিসাব অনুযায়ী আমাদের রিটেন ডাউন ভ্যালু যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে, যদি আমরা সেল না করতাম, ইন দ্যাট কেস হওয়া উচিত হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আমাদের হওয়া উচিত হচ্ছে 100 প্লাস 15, তাহলে মানে হচ্ছে এটা 115। আর এখানে হওয়া উচিত ছিল হচ্ছে 30 প্লাস হচ্ছে 8 মিলিয়ন এই বছরের এক্সপেন্স, 38। তো আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে 115 মাইনাস 38 ইকুয়াল টু 115 মাইনাস 38 ইকুয়াল টু 77। সো 77 হওয়ার কথা আছে হচ্ছে 73, ঠিক আছে? ডিফারেন্সটা যেটা 4 মিলিয়ন, 4 মিলিয়ন যে কম আছে, এই 4 মিলিয়নটা কোনটা? সেটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট যেটা আমরা বিক্রি করে দিছি, ঠিক আছে? বিক্রি করে দিছে 4 মিলিয়ন, এইটাই আমরা এখানে বের করলাম 4 মিলিয়ন। প্লাস আমাদের এই যে $4 মিলিয়ন রিটেন ডাউন ভ্যালুর ইকুইপমেন্ট আমরা বিক্রি করলাম, সেটা বিক্রি করে আবার আমরা 12 মিলিয়ন গেইন করছি, ঠিক আছে? সো প্লাস 12 মিলিয়ন ইকুয়াল টু টোটাল হচ্ছে 16 মিলিয়ন। Based on the following information, আরেকটা example, based on the following information for P incorporation, a fictitious company, what are the total adjustment that the company would make to net income in order to derive operating cash flow? Operating cash flow derive করার জন্য net income এ কত অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? সো আমরা যখন ইনডাইরেক্ট মেথডে আমরা অপারেটিং ইনকামটা বের করি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা আমরা বের করি, তখন হচ্ছে আমরা শুরু করি কি দিয়ে? নেট ইনকাম দিয়ে। তারপরে নন ক্যাশ বিষয়গুলো আমরা অ্যাডজাস্ট করে থাকি। তো এখানে আমরা যদি দেখি যে নেট ইনকাম কত? 30 মিলিয়ন। তো ওর সাথে আমরা কি করব? নন ক্যাশ যেই আইটেমটা, যে ডেপ্রিসিয়েশন, এটা কি করব? অ্যাড করব। তাহলে এটা আমার প্লাস হচ্ছে। দেন আমরা যেটা করব, অ্যাকাউন্টস রিসিভেবল। এটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ইজ এ অ্যাসেট। যদি আমাদের কোনো অ্যাসেট ইনক্রিজ করে, কারেন্ট অ্যাসেট, যদি কোনো কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, আপনি এভাবে চিন্তা করবেন যে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে এটা এগেইনস্ট আপনার ক্যাশটা ডিক্রিজ করে। কেন ক্যাশটা ডিক্রিজ করে? ধরেন আপনি রিসিভেবল আপনার বাড়লো, তো রিসিভেবল বাড়ার অর্থ কি? আপনি হচ্ছে ক্যাশ পান নাই, যে ক্যাশটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পান নাই, স্টাক হয়ে গেছে। যতটুকু আপনি পান নাই অতটুকু কি হচ্ছে? আমার অ্যাকচুয়ালি ক্যাশটা ডিক্রিজ করতেছে। তো সেই হিসাবে আমরা যেটা করব, যে যদি আমাদের অ্যাসেট, সে অ্যাকাউন্ট রিসিভেবল ইজ এ কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে সেটা আমরা কি করব? সেটা আমরা ইনকাম থেকে, এই যে নেট ইনকাম থেকে আমরা মাইনাস করব। ইনভেন্টরি, ইনভেন্টরি কি? ইনভেন্টরিও একটা অ্যাসেট। ইনভেন্টরি যদি বেড়ে যায় মাইনাস করব, যদি কমে যায় তাহলে কি হবে? প্লাস করব। তাহলে এখানে যদি এই যে সাইনগুলো দিয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন, যেহেতু আপনার
কমে গেছে, সেহেতু তার মানে কি, তার মানে হচ্ছে আমরা কম পারচেস করেছি, আমাদের হাতে ক্যাশ রয়ে গেছে, সো আমরা এটা অ্যাড করব। অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে, অ্যাকাউন্টস পেয়েবলটা কি আমাদের লায়াবিলিটি, লায়াবিলিটির ক্ষেত্রে আমরা অ্যাসেটের ক্ষেত্রে যে কথাটা বললাম তার অপোজিট কথাটা প্রযোজ্য হবে। পেয়েবল বাড়ার অর্থ হচ্ছে আমরা পেমেন্ট কম করছি, আমাদের হাতে ক্যাশটা রয়ে গেছে, পেয়েবল বাড়ার অর্থ হচ্ছে আমরা এটা অ্যাড করব, তাই তো? তাহলে আপনার দেখেন যে থার্ড অ্যাডজাস্টমেন্টটা তাহলে কতটুকু হবে, 7 মাইনাস 15 কত হয়, -8, -8 প্লাস 3 -5, -5 প্লাস 10 কত হয়, +5। তার মানে হচ্ছে আমরা $5 মিলিয়ন অ্যাড করব টু নেট ইনকাম। আবার বলি, আমাদের যদি কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে মাইনাস করব, কারেন্ট ভাইস ভার্সা, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় আমরা সেটা প্লাস করব, যদি আমাদের কারেন্ট লায়াবিলিটিস বেড়ে যায় আমরা সেটা প্লাস করব, কারেন্ট লায়াবিলিটিস যদি কমে যায় তাহলে আমরা মাইনাস করব। লজিকটা কি, লজিকটা হচ্ছে আপনার যখন কারেন্ট অ্যাসেটটা বেড়ে যাচ্ছে উইচ মিনস হচ্ছে গিয়ে আমরা ইদার পারচেস করছি না, পারচেস করার পেমেন্টটা করছি না, টাকা রেখে দিচ্ছি, অথবা আমরা কারেন্ট অ্যাসেটটা যদি বেড়ে যায় তার অর্থ হচ্ছে গিয়ে আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে ক্যাশ পেমেন্ট করতেছি, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে কি আমরা পেমেন্ট বেশি করে দিছি, আমাদের হাতে ক্যাশ কম আছে, ঠিক আছে? হয় আমরা ইনভেন্টরি পারচেস করলাম বেশি, ঠিক আছে, সেটা হইতে পারে যে তাহলে কি হয়েছে আমার হাতে ইনভেন্টরি চলে আসছে, আমার ক্যাশ চলে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের বেড়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমরা টাকা কম পেয়েছি, সেল করেছি কিন্তু টাকা পাই নাই এখনো, তার মানে কি আমার হাতে ক্যাশটা আসে নাই, তার মানে ক্যাশের পরিমাণটা কমে গেছে। সেই কারণে আপনার অ্যাসেট বেড়ে গেলে, কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে আমরা সেটা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে মাইনাস করব, আর কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সেটা প্লাস করব। লায়াবিলিটিস এর ক্ষেত্রে ঠিক অপোজিট জিনিসটা প্রযোজ্য। Describe the steps in preparation of direct indirect cash flow statements including how cash can be computed using income statement and balance sheet data। আমরা ওই সেম এলওএসটাই আমরা কন্টিনিউ করছি। এখন আমরা একটা এক্সিবিট যদি দেখি যে বইয়ের থেকে, তো আমরা এর আগে তো প্র্যাকটিক্যালি একটা দেখলাম যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর, সো এইটা হচ্ছে ডাইরেক্ট মেথডে করা। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে আমাদের কাস্টমারের কাছ থেকে কত রিসিভ করলাম, সাপ্লায়ারকে কত দিলাম, এমপ্লয়িকে কত দিলাম, এইভাবে করে আমরা ডাইরেক্ট ফিগার গুলা নিয়ে এসে আমরা ক্যালকুলেট করতেছি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এইটা আসলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটা মেথডেই সেম। আচ্ছা, ইনডাইরেক্ট মেথডেও আমরা একটু দেখে নেই, তারপরে আমরা ওই স্লাইডে আবার যাব। যে ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে টোটাল এই যে নেট ইনকাম দিয়ে আমরা শুরু করতেছি, সেখান থেকে আমরা যেটা করি যে নন ক্যাশ আইটেম গুলা অ্যাডজাস্ট করব, লাইক ওই এক্সাম্পলটার মতো নন ক্যাশ যে আইটেম আছে ওগুলা অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করে আমরা যেটা করব আমরা বের করব হচ্ছে গিয়ে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা। আচ্ছা, এখন আসি আমরা স্টেপস ইন ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে আপনার স্টেপটা কি, স্টেপটা ভেরি ইজি, আপনি হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই যে ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যামাউন্ট গুলা এনে এনে বসায় দিবেন, ঠিক আছে? ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে উই উইল প্রেজেন্ট দ্য সেম অ্যামাউন্ট অফ ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আপনি ডাইরেক্ট করেন আর ইনডাইরেক্ট করেন, আপনার অ্যামাউন্টটা কিন্তু সেমই হবে। আন্ডার দিস অ্যাপ্রোচ উই রিকনসাইল নেট ইনকাম টু অপারেটিং ক্যাশ ফ্লো। টু পারফর্ম দিস রিকনসিলেশন, net income is adjusted for the following: কি any non-operating activities, any non-cash expenses, changes in operating working capital। non-operating কোনো
অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা আমরা আমরা যেহেতু বের করতে চাচ্ছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, সেগুলোকে আমরা নন অপারেটিং গুলাকে এখান থেকে বাদ দিয়ে দিব। যদি ক্যাশ ইনফ্লো থাকে তাহলে ওটা আমরা মাইনাস করে দিব, যদি ক্যাশ আউটফ্লো থাকে ওইখানে নন অপারেটিং থেকে তাহলে আমরা কি করব সেটা অ্যাড করে নিব, অর্থাৎ ওইটার কোনো ইফেক্ট আমরা রাখবো না। আর যদি কোনো এক্সপেন্স এমন হয় সেটা নন ক্যাশ, তাহলে সেটা আমরা কি করব অ্যাডজাস্ট করে নিব, নন ক্যাশ অংশটুকু আমরা ওইখানে বাদ দিয়ে দিব। আর ওয়ার্কিং ক্যাপিটালে যদি কোনো চেঞ্জ হয়, ওয়ার্কিং ক্যাপিটাল কি লাইক ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এখানে যে চেঞ্জ গুলো আছে চেঞ্জ গুলাকে আমরা এখানে ইফেক্টটা নিয়ে আসব। কিভাবে ইফেক্ট আনবো, ধরেন এই যেটা বললাম কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে আমরা কি করব মাইনাস করব, কারেন্ট লায়াবিলিটিস বেড়ে গেলে আমরা প্লাস করব, and vice versa. So adjustment to net income using indirect method. এডিশন করব কোন জিনিসগুলা, নন ক্যাশ আইটেম, সেটা আমরা অ্যাড করব। কেন অ্যাড করব, কারণ ডেপ্রিসিয়েশন তারপর অ্যামোর্টাইজেশন এই ধরনের নন ক্যাশ আইটেমগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম বের করার সময় মাইনাস করেছিলাম, বাট এইটা আমাদের মাইনাস হবে না। সো মাইনাস যদি না হয় তাহলে কি করব আমরা এটা অ্যাড ব্যাক করব, লাইক depreciation expense for tangible assets, amortization for intangible, depletion expense of natural resources, amortization of bond discount, এগুলো আমরা অ্যাড ব্যাক করব। নন অপারেটিং লসেস, নন অপারেটিং যদি কোনো লস থাকে লাইক লস অন সেল অর রাইট ডাউন অফ অ্যাসেট, loss on retirement of debt, loss on investment accounted for under equity method, এই ধরনের নন অপারেটিং, যেটা বলছেন যে নন অপারেটিং কোনো লস যদি থাকে সেটা আমরা অ্যাড করব, গেইন থাকলে কি করব মাইনাস করব, লস থাকলে সেটা অ্যাড করব। ইনক্রিজ ইন ডেফার্ড ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, ইনকাম ট্যাক্স ডেফার্ড ইনকাম ট্যাক্স লায়াবিলিটি যদি আমার বেড়ে যায় তাহলে আমি সেটা অ্যাড করব। চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল রিজাল্টিং ফ্রম accruing higher amounts of expenses than the amounts of cash payments or lower amounts for revenues than amounts of cash received. So এক্ষেত্রে সিম্পল জিনিসটা হচ্ছে কারেন্ট অপারেটিং অ্যাসেট কমে গেলে সেটা আমরা অ্যাড করব। যদি কারেন্ট অপারেটিং লায়াবিলিটিস বেড়ে যায়, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস যদি বেড়ে যায় তাহলে আমরা সেটা অ্যাড করব। কারেন্ট অপারেটিং অ্যাসেট কমে গেলে অ্যাড করব, আর কারেন্ট অপারেটিং লায়াবিলিটিস বেড়ে গেলে অ্যাড করব। আর মাইনাস করব কোনগুলা, নন ক্যাশ আইটেম লাইক অ্যামোর্টাইজেশন অফ বন্ড প্রিমিয়াম, এর আগে আমরা যেটা অ্যাড করলাম সেটা কি অ্যামোর্টাইজেশন অফ বন্ড ডিসকাউন্ট, ডিসকাউন্টের অ্যামোর্টাইজেশন হলে সেটা আমরা অ্যাড করতেছি, কিন্তু বিকজ দিস ইজ নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স ফর ইনকাম। আর সাবট্রাক্ট করতেছি কখন, যখন হচ্ছে আমরা অ্যামোর্টাইজেশন অফ বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন করতেছি তখন সেটা আমরা সাবট্রাক্ট করব। নন অপারেটিং আইটেমস যদি কোনোটা থাকে লাইক গেইন অন সেল অফ অ্যাসেট, গেইন অন রিটায়ারমেন্ট অফ ডেট, ইনকাম অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টেড ফর আন্ডার ইকুইটি মেথড, এই ধরনের আইটেমগুলো আমরা মাইনাস করব। ডিক্রিজ ইন ডিফার্ড ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, ইনক্রিজ হলে আমরা কি করতেছি অ্যাড করতেছি, ডিক্রিজ হলে আমরা সাবট্রাক্ট করব। চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল রিজাল্টিং ফ্রম অ্যাক্রুইং লোয়ার অ্যাকাউন্টস ফর এক্সপেন্সেস দেন ফর ক্যাশ পেমেন্টস অর হায়ার অ্যামাউন্টস ফর রেভিনিউজ দেন ফর ক্যাশ রিসিভড, সেটা কি ইনক্রিজ ইন কারেন্ট অপারেটিং অ্যাসেট, অপারেটিং অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কি করব আমরা মাইনাস করব, অর্থাৎ কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে আমরা মাইনাস করব, কারেন্ট লায়াবিলিটিস কমে গেলে আমরা মাইনাস করব। জাস্ট অপোজিট, এডিশনের ক্ষেত্রে আমরা যে কথাটা বললাম তার অপোজিট। এখানে একটা এক্সাম্পল যদি দেখি যে ইনডাইরেক্ট মেথডে যখন আমরা করি তখন ইনডাইরেক্ট মেথডের এক্সাম্পল, এই যে নেট ইনকাম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কিভাবে বের করতেছি, নেট ইনকাম, ওর সাথে আমরা অ্যাড ব্যাক করলাম কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, গেইন অন সেল হচ্ছে নন অপারেটিং একটা ইনকাম, সেই ইনকামটা এই নেট ইনকাম ক্যালকুলেট করার সময় অ্যাড করা হয়েছিল, সেই জন্য আমরা এখানে মাইনাস করলাম। তারপরে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাসেট বেড়ে গেছে, বাড়লে আমরা কি করব মাইনাস করব। ইনক্রিজ ইন ইনভেন্টরি, অ্যাসেট বাড়ছে, কারেন্ট অ্যাসেট বাড়ছে, মাইনাস করব। ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, কারেন্ট অ্যাসেট কমে গেছে, প্লাস করব। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, লায়াবিলিটিস বেড়ে গেছে, আমরা অ্যাড করব। ইনক্রিজ ইন সেল স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, লায়াবিলিটি বেড়েছে, অ্যাড করব। বাড়ে কখন, টাকা দেই নেই, ঠিক আছে, সেই কারণে বাড়ে, তার মানে কি ক্যাশ আমার হাতে আছে। ডিক্রিজ ইন ইন্টারেস্ট পেয়েবল,
মাইনাস করব। কেন? পেয়েবল কমে গেলে আমরা মাইনাস করব, পেমেন্ট বেশি করে ফেলছে। ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল প্লাস করব। ইনক্রিজ ইন আদার অ্যাক্রুড লায়াবিলিটিস প্লাস করব। অর্থাৎ আমাদের দেখতেছি কি লায়াবিলিটিসটা বাড়লে আমরা প্লাস করতেছি নেট ইনকামের সাথে, আর যদি লায়াবিলিটিস কমে তাহলে আমরা কি করতেছি? মাইনাস করতেছি। একটু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু এক্সপেন্স না। এই যে আইটেমগুলো ইনক্রিজ আর ডিক্রিজ বলতেছি, দিজ আর দা পেয়েবলস অর রিসিভেবলস, অর্থাৎ হয় অ্যাসেট অথবা লায়াবিলিটিস, এগুলা কোনোভাবেই কিন্তু সরাসরি এক্সপেন্স না। এই যে ধরেন আমরা বললাম ইনক্রিজ ইন স্যালারি ওয়েজেস পেয়েবল, এটা হচ্ছে পেয়েবলের ইনক্রিজ, নট স্যালারি অ্যান্ড ওয়েজেস। স্যালারি অ্যান্ড ওয়েজেস মেবি অনেক বেশি এর থেকে, ঠিক আছে? সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। বাকি অংশগুলো ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেম, ডাইরেক্ট ইনডাইরেক্ট এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সো দ্যাট ওইটার দেখার দরকার নেই। কনভার্ট ক্যাশ ফ্লোস ফ্রম ইনডাইরেক্ট টু ডাইরেক্ট মেথড। এখন ইনডাইরেক্ট মেথডে ধরেন আপনার ক্যাশ ফ্লোটা দেওয়া আছে, তখন আপনি কিভাবে এটাকে ডাইরেক্ট মেথডে নেবেন? তখন যেটা করতে হবে, অ্যাগ্রিগেট অল রেভিনিউজ এন্ড অল এক্সপেন্সেস। তার মানে আপনি ট্রায়াল ব্যালেন্স থেকে বাইর করবেন হচ্ছে গিয়ে আপনার রেভিনিউ এবং এক্সপেন্স গুলোকে সব একসাথে করবেন, একসাথে করে আপনি নেট ইনকামটা বাইর করবেন। রিমুভ অল নন ক্যাশ আইটেমস ফ্রম অ্যাগ্রিগেটেড রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস এন্ড ব্রেক আউট রিমেইনিং আইটেমস ইনটু রিলেভেন্ট ক্যাশ ফ্লোস। কি করবেন আপনি? নন ক্যাশ আইটেম গুলো আপনি টোটাল রেভিনিউ লেস নন ক্যাশ আইটেম, নন ক্যাশ আইটেম গুলো আপনি রেভিনিউ থেকে বাদ দিয়ে যেটা পেলেন এটা কি? ক্যাশ রিসিভ ফ্রম সেল। কারণ আপনি কি করতেছেন? ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতেছেন। প্রথমে আপনি নেট ইনকামের মধ্যে বের করছেন হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ কত ছিল, এক্সপেন্স কত ছিল, সেটা বাইর করছেন। বাইর করে এখন আপনি এই রেভিনিউটাকে অ্যাডজাস্ট করতেছেন। অ্যাডজাস্ট করে আপনি ক্যাশ আসলে রেভিনিউ থেকে ক্যাশ রেভিনিউ কত পাইছেন ওইটা আপনি এখানে দিলেন, অর্থাৎ ক্যাশ রিসিভ কত করছেন। এক্সপেন্স গুলোর ক্ষেত্রে নন ক্যাশ এক্সপেন্স অ্যাডজাস্ট করে আপনি ক্যাশ এক্সপেন্স পেমেন্ট করছেন কত সেটা নিয়ে আসলেন। স্যালারি ওয়েজেস এক্সপেন্স সেটাও আপনি অ্যাডজাস্ট করে, অর্থাৎ হচ্ছে আপনার এই যে পেয়েবলটা বাড়ছে ওইটা অ্যাডজাস্ট করে আপনার ইনকাম স্টেটমেন্টে ধরেন যে ফিগারটা আছে ওইখান থেকে আপনি কি করলেন, ওইটার সাথে আপনি আরো এক্সট্রা পেয়েবল পেয়েবল বাড়ছে মানে হচ্ছে কি আপনি ধরেন ইনকাম স্টেটমেন্টে ছিল হচ্ছে 4133, পেয়েবল 10 বাড়ছে মানে -10, তার মানে আপনি অ্যাকচুয়ালি ক্যাশ পে করছেন কত? 4123। এইভাবে করে আপনার এক্সপেন্স গুলাকেও আপনি বের করে নেবেন। সো লাস্ট স্টেপটা হচ্ছে কি আপনি এগুলাকে সামারাইজ করেন, সামারাইজ করে আপনি বলতেছেন ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স, ক্যাশ পেইড টু এমপ্লয়িজ, ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্সেস, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট, ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্স। এইটা কি? দিস ইজ ডাইরেক্ট মেথড। সো আপনি ইনডাইরেক্ট মেথডকে কনভার্ট করে ফেলতে পারছেন ডাইরেক্ট মেথডে। অ্যানালাইজ ইন্টারপ্রেট বোথ রিপোর্টেড এন্ড কমন সাইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। রিপোর্টেড এবং রিপোর্টেডটা কি হয়? অ্যাবসলিউট ফিগার থাকে, ডলার ফিগার, টাকা ফিগার, নাম্বার থাকতেছে, যেটা হচ্ছে আপনি একটার সাথে আরেকটাকে আপনি কি করতে পারতেছেন না, কম্পেয়ার করতে পারতেছেন না। কমন সাইজে আমরা নেয়ার অর্থ হচ্ছে কি আপনার পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে যাচ্ছেন, তখন হচ্ছে কি একটা কোম্পানি অনেক বড় আর একটা কোম্পানি অনেক ছোট, আপনি স্টিল ওর যে কম্পোনেন্ট গুলো সেগুলোকে আপনি কম্পেয়ার করতে পারবেন। ইভালুয়েশন অফ দ্য সোর্সেস অ্যান্ড ক্যাশেস অফ and uses of cash. Evaluation of cash flow statement should involve an overall assessment of sources and uses of cash between the three main categories, as well as assessment of main drivers of cash flow within each category as follows. Evaluate where the major sources and uses of cash flow are between operating, investing, financing activities. তার মানে প্রত্যেকটা সেগমেন্টে কোথা থেকে মেইনলি টাকাটা আসতেছে আর কোথায় আমরা সেটা ব্যবহার করতেছি। Evaluate primary determinants of operating cash flow. Evaluate primary determinants of investing cash flow and determine or evaluate primary determinants of financing cash flow. So main driver, যে প্রত্যেকটা সেগমেন্টের মেইন ড্রাইভার কোনগুলো, কোথায় আমি খরচ করতেছি বা কোথা থেকে টাকাটা আসতেছে, কোথায় টাকাটা যাচ্ছে।
আচ্ছা, কমন সাইজ অ্যানালাইসিস অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, সেখানে কি করতে, দেয়ার আর টু অল্টারনেটিভস। The first approach is to express each line item of cash inflow and outflow as a percentage of total inflow. আমরা total inflow বা outflow পার্সেন্টেজ হিসেবে দেখাইতে পারি। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে express each line item as percentage of net revenue। আমরা একটা হইতে পারে যে আমরা নেট রেভিনিউর পার্সেন্টেজ হিসেবে দেখাইতে পারি, অথবা টোটাল ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো পার্সেন্টেজ হিসেবে আমরা শো করতে পারি। সো এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি যে প্যানেল এ তে আপনার কি আছে, যে অ্যাবসলিউট ফিগারে দেয়া আছে ক্যাশ ফ্লোটা। প্যানেল এ হচ্ছে ডাইরেক্ট মেথড, প্যানেল বি হচ্ছে ইনডাইরেক্ট মেথড। প্যানেল এতে ডাইরেক্ট মেথডে আমাদের এই যে ফার্স্ট কলামটাতে আমাদের অ্যাবসলিউট ফিগার দেওয়া আছে, আর সেকেন্ড কলামে আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল, লাইক টোটাল ইনফ্লোর পার্সেন্টেজ আমরা দেখতেছি টোটাল ইনফ্লোর 96.86% আসছে কোথায়, কাস্টমার রিসিট থেকে, ঠিক আছে। আবার আউটফ্লোর ক্ষেত্রে আমরা দেখতেছি টোটাল আউটফ্লোর আপনার সাপ্লায়ার পেমেন্ট হচ্ছে 48.66%, তারপরে এমপ্লয়ি পেমেন্ট হচ্ছে 16.82%। ইনডাইরেক্ট মেথডে যদি আমরা দেখি তখন আমরা দেখতেছি যে টোটাল ইনফ্লোর 77.38% হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আসতেছে, সেল অফ ইকুইপমেন্ট থেকে আসছে 22.62%। এই দিস ওয়েতে আমরা আসলে যে পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে যাইতে পারি, তখন হচ্ছে আমরা আরেকটা কোম্পানির ডেটার সাথে কম্পেয়ার করার জন্য, বা হচ্ছে এই কোম্পানিরই প্রিভিয়াস ইয়ারের ডেটার সাথে কম্পেয়ার করাটা আমাদের জন্য ইজি হয়। Calculate, interpret free cash flow to the firm, free cash flow to equity, and performance and coverage cash flow ratios. So first আমরা দেখি যে ফ্রি ক্যাশ ফ্লো নাম থেকে আমরা একটা আইডিয়া করতে পারতেছি, মানে যেই ক্যাশটা ফ্রি আছে তার মানে সামথিং এলস এর জন্য ফ্রি আছে। সামথিং এলসটা কি সেটা আমরা আবার হচ্ছে কি যখন এই যে ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম বলবো বা হচ্ছে গিয়ে টু ইকুইটি বলবো, তখন আমরা এই যে কিসের জন্য সেটা চলে আসতেছে। The excess of operating cash flow over capital expenditure is known as free cash flow. It is desirable that operating cash flow are sufficient to cover capital expenditure. So আমরা যখন এই যে টু দ্য ফার্ম বা হচ্ছে আপনার টু দ্য ইকুইটি এটা না বলছি, তখন হচ্ছে গিয়ে আমরা যদি শুধু ফ্রি ক্যাশ ফ্লো বলি, তাহলে হচ্ছে আমাদের যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন থেকে যে ক্যাশটা আসতেছে সেখান থেকে আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে পরে যেই অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। এখন ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম, ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম ইজ দ্য ক্যাশ ফ্লো অ্যাভেলেবল টু কোম্পানি সাপ্লায়ার্স অফ ডেট অ্যান্ড ইকুইটি হোল্ডার্স, বা এইটাকে আমরা যে সিম্পলি যেটা ফ্রি ক্যাশ ফ্লো বললাম সেটাই, যে আপনার ডেট যাদের কাছ থেকে আমরা লোন নিছি, টাকা ধার নিছি, আর হচ্ছে ইকুইটি হোল্ডার তাদেরকে পেমেন্ট করার জন্য যেই টাকাটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যে ফান্ডটা আমাদের কাছে ফ্রি আছে, সেটাই হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম। সেটা কোনটা, আমাদের বিজনেস অপারেশন থেকে যে টাকাটা আমাদের জেনারেট হয়েছে ওখান থেকে আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো করতে হচ্ছে সেটা মাইনাস করার পরে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে আমার ফ্রি ক্যাশ ফ্লো টু দ্য ফার্ম। After all operating expenses have been paid and necessary investment in the working capital and fixed capital have been made, FCFF can be computed starting with the net income. Net income থেকে আমরা যেভাবে ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে net income প্লাস NCC হচ্ছে নন ক্যাশ চার্জেস প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, কারণ আমাদের একটা ট্যাক্স সেভিং থাকে, মাইনাস এফসি ইনভেস্টমেন্ট, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমরা যেটা করছি, মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই ফর্মুলা ইউজ করে আমরা এফসিএফএফ টা বের করতে পারি। অল্টারনেটিভলি আমরা ক্যাশ ফ্লো থেকে যদি করি তাহলে আমরা যেটা করব, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ওইটার সাথে অ্যাডজাস্ট করব, অর্থাৎ প্লাস করব ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, সেখান থেকে আমরা মাইনাস করব ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে মাইনাস করছি না কেন, কারণ হচ্ছে সিএফও ক্যালকুলেট করার সময়
আমার এই যে নন ক্যাশ চার্জেস আর ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্টের যে চেঞ্জটা এগুলো অলরেডি অ্যাকাউন্ট ফর হয়ে গেছে। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে বিজনেসের খরচ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে। আর ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি মানে হচ্ছে ইকুইটি যারা প্রোভাইড করলো তাদেরকে দেওয়ার মতো কত টাকা আছে। তার মানে এখান থেকে আমরা ডেব্ট হোল্ডারের সাথে যে ট্রানজেকশন সেগুলাও আমরা এখানে অ্যাডজাস্ট করার পরে যে টাকাটা থাকবে। FCFE is the cash flow available to company's common stockholders after all operating expenses and borrowing cost, principal and interest have been paid and necessary investment in working capital and fixed capital have been made. FCFE can be computed as FCFE equal to CFO minus, এখানে আর আমাদের ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে না, মাইনাস ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে নেট বরোয়িং। নেট বরোয়িং মানে কি, আমি এই বছর কিছু নতুন লোন নিলাম, কিছু রিপেমেন্ট করলাম, তারপর ইন্টারেস্ট পেমেন্ট করলাম, এটা হচ্ছে নেট বরোয়িং। When net borrowing is negative, debt repayments exceeds receipts of borrowed fund. In this case, FCFE can be expressed as FCFE equal to CFO minus fixed cost in fixed capital investment minus net debt repayment. So এটা আসলে আমরা নেট বরোয়িং প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, যদি মাইনাস হয় তখন আমরা বলতে পারি নেট ডেট রিপেমেন্ট। অনেক সময় এটা পজিটিভ হইতে পারে, অনেক সময় নেগেটিভ হইতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। এখন আসি আমরা রেশিওতে, ক্যাশ ফ্লো রেশিও গুলা। সো ক্যাশ ফ্লো রেশিওস, পারফরম্যান্স রেশিও, কিছু রেশিও হচ্ছে পারফরম্যান্স রেশিও আর একটা হচ্ছে কাভারেজ রেশিও। দুই ধরনের রেশিও ক্যাশ ফ্লো রেশিও, একটা হয়েছে পারফরম্যান্স রেশিও আর একটা হচ্ছে কাভারেজ রেশিও। সো পারফরম্যান্স রেশিও কোনগুলা, ক্যাশ ফ্লো টু রেভিনিউ, CFO ডিভাইডেড বাই নেট রেভিনিউ। এখানে কি দেখায়, হোয়াট ইট মেজার্স অপারেটিং ক্যাশ জেনারেটেড পার ডলার অফ রেভিনিউ, যে আমরা 100 টাকা সেল 1 টাকা সেল করলে তার মধ্যে কত টাকা আসলে আমার অপারেটিং ক্যাশ ফ্লো হিসেবে আমার কাছে আসছে, সেটা আমরা এখান থেকে মেজার করতে পারি। ক্যাশ রিটার্ন অন অ্যাসেট, CFO ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট, এটা আমাদের টোটাল ইনভেস্টমেন্টের এগেইনস্টে, আমাদের প্রতি ডলার ইনভেস্টমেন্টের এগেইনস্টে কতটুকু আমাদের ক্যাশ ফ্লো আসতেছে ফ্রম অপারেশন। ক্যাশ রিটার্ন অন ইকুইটি, ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি, ইকুইটি হোল্ডাররা যে ইনভেস্ট করলো প্রতি ডলারের এগেইনস্টে আমার ক্যাশ ফ্লো কতটুকু আসতেছে। ক্যাশ টু ইনকাম, CFO ডিভাইডেড বাই অপারেটিং ইনকাম, হোয়াট ইজ CFO, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অপারেটিং ইনকাম। এখানে কি দেখতেছি আমরা, ক্যাশ জেনারেটিং এবিলিটি অফ অপারেশন, অপারেশন থেকে ক্যাশ জেনারেটিং এবিলিটি। ক্যাশ ফ্লো পার শেয়ার, CFO ডিভাইডেড বাই প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ারস আউটস্ট্যান্ডিং। এখানে কি দেখি আমরা, অপারেটিং ক্যাশ ফ্লো অন পার শেয়ার বেসিস। এখন আমরা দেখবো যে কাভারেজ রেশিও, কাভারেজ রেশিও গুলো কি কি, একটা হচ্ছে ডেপ্ট কাভারেজ রেশিও, CFO ডিভাইডেড বাই টোটাল ডেপ্ট। একটা জিনিস আবারও বলে রাখি যে অনেক সময় আছে যে এখানে কিছু রেশিওর ক্যালকুলেশন আছে যেটা আমাদের হয়তো ডিফারেন্ট জায়গায় বা ডিফারেন্ট বইতে ডিফারেন্ট ভাবে ক্যালকুলেশনটা আছে। সো আমরা আমাদের পরীক্ষার জন্য বা CF এর এক্সামের ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে কারিকুলামে, অর্থাৎ এখানে যে ফর্মুলা দেওয়া আছে সেটা। ডেপ্ট কাভারেজ ইকুয়াল টু CFO ডিভাইডেড বাই টোটাল ডেপ্ট। এখানে আমরা কি মেজার করি, ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড ফাইন্যান্সিয়াল লেভারেজ। ইন্টারেস্ট কাভারেজ, কাভারেজ যত বেশি তত ভালো, কাভারেজ যত কম তত কি, তত হচ্ছে গিয়ে আপনার রিস্কটা বেশি। ইন্টারেস্ট কাভারেজ, CFO প্লাস ইন্টারেস্ট পেইড প্লাস ট্যাক্সেস পেইড ডিভাইডেড বাই ইন্টারেস্ট পেইড, এবিলিটি টু মিট ইন্টারেস্ট অব্লিগেশন, অর্থাৎ ইন্টারেস্ট আমরা পেমেন্ট করার এবিলিটি কেমন আছে। রিইনভেস্টমেন্ট রেশিও, CFO divided by cash paid for long-term asset, ability to acquire assets with operating cash flows. Debt payment, CFO divided by cash paid for long-term debt repayment, ability to pay debt with operating cash flows. Dividend payment ratio, CFO divided by dividend paid, ability to pay dividend with operating cash flow. Operating cash flow থেকে আমাদের আসলে ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি কেমন আছে। Investing and financing ratios, CFO divided by cash outflow for investing and financing activities, ability to acquire assets, pay debt and make distributions to the owners.